হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের লাইভ ক্লাসটিতে আমরা আলোচনা করব হচ্ছে বায়োলজি সেকেন্ড পেপারের প্রথম যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টি নিয়ে। অধ্যায়টি হচ্ছে প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। আজকে আমরা মেইনলি জানবো হচ্ছে শ্রেণীবিন্যাসটা নিয়ে। শ্রেণীবিন্যাস হচ্ছে প্রাণীগুলোর বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রাণী জগৎকে কয়েকটা ভাগে ভাগ করে ফেলা হয়েছে। এটাতে লাভ কি? লাভটা হচ্ছে তুমি যখন একটা পর্ব সম্পর্কে জানবে, একটা শ্রেণী সম্পর্কে জানবে, তখন দেখা যাবে তুমি খুব সহজেই ওই পর্বে অবস্থিত অন্যান্য প্রাণীর কিছু সাধারণ বৈশিষ্ট্য নিজে নিজেই বুঝতে পারবে। অথবা তুমি একটা প্রাণী হয়তো চিনো না, সেক্ষেত্রে দেখা যাবে যে তুমি কোনো একটা প্রাণী দেখেই সেটা কোন পর্বের অন্তর্ভুক্ত হতে পারে সেটা তুমি গেস করে ফেলতে পারবে। যেমন মনে করো মেরুদণ্ডী প্রাণী দেখলে, কোনো প্রাণী যদি মেরুদণ্ড থাকে দেখলেই তুমি বুঝতে পারবে যে সেটা করডাটার অন্তর্ভুক্ত। তো আজকে ক্লাসটির শুরুতে একদম প্রথমে কয়েকটা জিনিস নিয়ে কথা বলবো, যেমন হচ্ছে সিলোম। সিলোম জিনিসটা কি? সিলোম জিনিসটা হচ্ছে মেইনলি আমাদের বডির ভেতরে যে স্তরগুলা থাকে, একটোডার্ম, মেসোডার্ম এবং এন্ডোডার্ম। এই যে মেসোডার্ম আর এন্ডোডার্ম, তাদের মাঝখানে একটা গহ্বর থাকে। এই গহ্বরটার চারপাশে পর্দা আছে কি নেই তার উপর ভিত্তি করে সিলোমটাকে 3 ভাগে ভাগ করা যায়। এই সিলোম থেকেই সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে। এই চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই সিলোম। এটা থেকে 2 মার্কসের কোশ্চেন এসে থাকে। তো তোমরা যারা লাইভ ক্লাসটি দেখছো তারা আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো তোমরা কে কোথা থেকে দেখছো, এবং এই চ্যাপ্টার নিয়ে কোনো কোশ্চেন যদি থেকে থাকে সেই কোশ্চেনটিও আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারো। আচ্ছা, আমি দেখছি অনেকে অলরেডি জয়েন করেছো, যেমন ইফতা বিনতে মিম, পেয়ারুন নাহার, তারপর আবু শাহেদ হিরক, তারপর সানজিদা ইসলাম রিমা, শাহরা জাদন, তারপর এহসানুল কবির সাজিদ, অনেকেই রয়েছে। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এই যে সিলোম নিয়ে বলছিলাম, এই সিলোমের মধ্যে যে গহ্বরটা আছে সেই গহ্বরের চারপাশের মধ্যে একটা পর্দা থাকছে। জিনিসটা কিরকম? আমি যদি একটা প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণীকে কেটে ফেলি তাহলে তার দেহের ভেতরের গহ্বরটাকে আমি দেখবো হচ্ছে এই ধরনের। মনে করো এইটা হচ্ছে তার একটোডার্ম, যেটা আঁকলাম এটা হচ্ছে তার একটোডার্ম, এইখানে হচ্ছে তার মেসোডার্ম, এটা হচ্ছে তার মেসোডার্ম, এটা হচ্ছে একটো, পরবর্তী স্তরটা হচ্ছে মেসো, এন্ডোডার্ম হচ্ছে মাঝখানে। এখন এই যে এন্ডোডার্মটা, এই এন্ডোডার্মের ভেতরেই মানে এই স্তরটার মধ্যেই থাকবে হচ্ছে আমাদের অন্ত্র। এই যে সিলোমটা, এই সিলোমটা সবসময় তৈরি হয় হচ্ছে অন্ত্রের চারপাশ দিয়ে। যেমন আমাদের বডিতে আমাদের যে পৌষ্টিক নালীটা আছে সেই পৌষ্টিক নালীর চারপাশ দিয়ে এই সিলোম গহ্বরটা থাকবে। এখন যদি আমার এই পোর্শনটাতে, এইখানে যদি আমার একটা পর্দা থাকে, পর্দা বলতে আমার যদি একটা পেশির স্তর থাকে, এখানেও যদি আমার একটা স্তর থাকে এবং দুটা স্তর পরস্পরের সাথে সংযুক্ত অবস্থায় থাকে। দেখো আমার এন্ডোডার্মকে ঘিরেও একটা স্তর আছে, আমার মেসোডার্মের পরেও একটা স্তর আছে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত সিলোম। প্রকৃত সিলোম বিশিষ্ট প্রাণী হচ্ছে মানুষ। মানুষ একটা উদাহরণ। এখন দেখো আরেক ধরনের সিলোম আছে যাদেরকে দেখলে মনে হয় সেটা প্রকৃত সিলোম বিশিষ্ট, কিন্তু আসলে প্রকৃত সিলোম না। তাদের ক্ষেত্রে কি হচ্ছে? তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে এন্ডোডার্মের চারপাশে যে স্তরটা, এই স্তরটা থাকছে না। তাদের ক্ষেত্রে শুধুমাত্র মেসোডার্মের পরে একটা স্তর আমরা দেখতে পাচ্ছি। তার মানে গহ্বরটা পুরোপুরি চারপাশ দিয়ে একটা স্তর, একটা পেশির স্তর বা একটা পর্দা দিয়ে ঢাকা নেই। আবার আরেকটা জিনিস আছে, আরেক ধরনের আছে, তাদেরকে আমরা বলি হচ্ছে সিলোমবিহীন প্রাণী। সিলোমবিহীন প্রাণীদের ক্ষেত্রে কি হয়? আমি যদি এভাবে কাটি, কাটার পরে দেখতে পাবো তার এই মাঝখানের কোনো গহ্বরই নেই, তার এই পুরো গহ্বরের জায়গাটাতে আসলে তার কোষ দিয়ে পূর্ণ। এই জায়গাটাতে তার কোষ দিয়ে একদম পূর্ণ আছে জায়গাটা, এখানে কোনো আমি ফাঁকা গহ্বর দেখতেই পাবো না। এটা হচ্ছে আমাদের সিলোমবিহীন প্রাণী, এটা হচ্ছে সিলোমবিহীন। এখন আসি সিলোমবিহীন, তারপর অ্যাসিলোমেট বা সিলোমবিহীনের ইংলিশ হচ্ছে অ্যাসিলোমেট, তারপরে হচ্ছে সিউডোসিলোমেট,
অপ্রকৃত সিলম আর প্রকৃত সিলম ইউসিলোমেট, এদের উদাহরণ কারা কারা? যে অ্যাসিলোমেট আছে বা সিলোমবিহীন আছে, সিলোমবিহীনের মধ্যে উদাহরণ হতে পারে পরিফেরা এবং নিডারিয়া। আমরা যখন পরিফেরা নিডারিয়ার বৈশিষ্ট্য পড়বো তখন দেখবো তাদের মধ্যে সিলোম নেই। আর সিউডোসিলোমেট বা নকল সিলোম, দেখতে সিলোমের মতো মনে হয় কিন্তু সম্পূর্ণভাবে গহ্বরের চারপাশে পর্দাটা থাকছে না, তাদের উদাহরণটা কি? তাদের উদাহরণ হচ্ছে নেমাটোডা। নেমাটোডার মধ্যে আমরা পুরোপুরি সিলোমটা দেখতে পাবো না। এই উদাহরণগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এগুলো এমসিকিউতে প্রচুর এসে থাকে এবং যখন তোমাকে লিখতে বলবে 2 মার্কসে, মনে করো আসলে সিউডোসিলোমের সম্পর্কে লেখো, সেক্ষেত্রেও কিন্তু তোমার উদাহরণটা দিতে হবে। আর প্রকৃত সিলোমের উদাহরণ হচ্ছে মানুষ। আচ্ছা, এখন আসি হচ্ছে সিলোমের পরে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে প্রতিসাম্য। আমি একটা প্রশ্ন করেছিলাম যে মানুষ কি ধরনের প্রতিসম প্রাণী। মানুষের সামনের দিক থেকে বাহ্যিক দিক যদি চিন্তা করি, মাঝখান থেকে আমি যদি একটা তলে বিভক্ত করতে যাই, তাহলে মানুষ হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এক পাশে আমার একটা হাত একটা পা থাকবে, আরেক পাশে আমার একটা হাত একটা পা একটা চোখ একটা কান থাকবে, তার মানে আমার দুইটা খণ্ড দেখতে একে অপরের মতো হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে প্রতিসাম্য জিনিসটা। এখন প্রতিসাম্য যদি বলে যে প্রতিসাম্য জিনিসটা কি, তাহলে আমরা কিভাবে ব্যাখ্যা করব? ব্যাখ্যা করব এইভাবে যে কোনো প্রাণীকে যদি কোনো তল বরাবর আমরা ভাগ করতে যাই, তাহলে আমরা কয়টি তল বরাবর ভাগ করলে একই রকম সদৃশ বা দেখতে একই রকম অংশ আমরা পাবো, সেটা হচ্ছে আমাদের প্রতিসাম্যতা। আচ্ছা, প্রতিসাম্যতা কি কি রকম হতে পারে? যেমন অরীয় প্রতিসাম্য হতে পারে, গোলীয় প্রতিসাম্য হতে পারে, পঞ্চ অরীয় হতে পারে। অরীয় প্রতিসাম্যটা কি? যখন মনে করো তোমার একটা জিনিস আছে, মনে করো এই জিনিসটা, এটাকে তুমি বিভিন্ন তল থেকে বারবার কাটলে সেম রকমের দুইটা অংশ বারবার পেতে পারবে, তখন সেটা হয়ে যাবে হচ্ছে অরীয় প্রতিসম। অরীয় প্রতিসম, এরপরে দ্বিপার্শ্বীয় প্রতিসম, এই দুইটা জিনিস হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্নে এসে থাকে এবং এমসিকিউতেও এসে থাকে। তারপর আছে হচ্ছে খণ্ডকায়ন। খণ্ডকায়ন জিনিসটা কি? কিছু কিছু প্রাণীর দেহের বডির মধ্যে ছোট ছোট খণ্ড থাকে, সেই খণ্ড সব প্রাণীতে আবার থাকে না, কিছু প্রাণীতে থাকে। আবার যে প্রাণীতে খণ্ড থাকে দেখা যায় যে খণ্ডগুলো দেখতে একই রকম অথবা আকার ভিন্ন। যেমন হচ্ছে মনে করো ঝিনুক, ঝিনুকের বডির মধ্যে কোনো খণ্ড নেই, কিন্তু তুমি যদি ঘাসফড়িংয়ের কথা চিন্তা করো তার কিন্তু বডিতে খণ্ড আছে। তুমি যদি প্রজাপতির কথা চিন্তা করো তার বডিতে কিন্তু খণ্ড রয়েছে। তার মানে হচ্ছে বডিটাকে খণ্ডে ভাগ করা যাচ্ছে কিনা, ছোট ছোট খণ্ড করা যাচ্ছে কিনা, সেই জিনিসটার উপর ভিত্তি করেও প্রাণীদেরকে কিন্তু শ্রেণীবিন্যাস করা যায়। কিন্তু আমাদের সবচাইতে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কি? বিভিন্ন ফাইলাম বা পর্বের বৈশিষ্ট্যগুলো, কারণ সেগুলো হচ্ছে অনেকগুলো প্রাণী নিয়ে, হাজার হাজার প্রাণী নিয়ে একটি পর্ব গঠিত। তার মানে একটা পর্বের সাধারণ বৈশিষ্ট্য তুমি যদি পড়ো, তাহলে কিন্তু তুমি সেই পর্বের আরো অনেকগুলো প্রাণীর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে যেতে পারবে। এখন আসি, আমরা যদি পৃথিবীর সব প্রাণীকে শ্রেণীবিন্যাস করতে যাই, তাহলে প্রথমে মেইনলি দুইটা ভাগ আমরা করতে পারবো। একটা হচ্ছে নন কর্ডেট আর একটা হচ্ছে কর্ডেট, বা যারা করডাটা এবং করডাটা ভুক্ত না, যাদের বডির মধ্যে নটোকর্ড থাকবে আর যাদের মধ্যে থাকবে না, এই দুইটা ভাগে ভাগ করতে পারি। এই দুইটা ভাগ থেকে পরবর্তী ভাগে আবার আমরা যেতে পারি। তাহলে আমি বলতে পারি হচ্ছে একটা নন করডাটা আর একটা হচ্ছে করডাটা। এই করডাটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, একটু পরে আলোচনা করব। প্রথমে আসি নন করডাটা। নন করডাটার মধ্যে আমরা 8টি পর্ব দেখতে পাই। এই 8টি পর্বের মধ্যে প্রথমেই রয়েছে হচ্ছে পরিফেরা। এখন পরিফেরার বৈশিষ্ট্যের মধ্যে যাওয়ার আগে আমি একটু তোমাদের কমেন্টগুলো পড়ছি। যেমন আমার সাথে স্বর্ণা মল্লিক রয়েছে, ও এর আগে ক্লাসগুলো করেছে, আমার ওর নামটা মনে আছে। জয় হাসান রয়েছে, তারপর জান্নাতুল ফেরদৌস সোনালী রয়েছে, আব্দুল্লাহ আল রিয়াদ রয়েছে, তারপর শাবাব রিফাত রয়েছে, তারপর মিনাল আশরাফি ইফতি রয়েছে, তারপর আতিফা চৌধুরী মিম রয়েছে, তারপর মুন্সিগঞ্জ থেকে রয়েছে অসমাপ্ত কাব্য, চট্টগ্রাম থেকে রয়েছে শহীদা খান, এরপর আয়েশা আক্তার রয়েছে, ও এর আগের ক্লাসগুলো করেছিল, এরপর জাহাঙ্গীর আলম রয়েছে, রিমি সরকার প্রমি রয়েছে, আবু বকর, তারপর এহসানুল কবির সাজিদ রয়েছে, এরপরে মাইনুল হাসান আবির রয়েছে, অপু হালদার রয়েছে। অনেকেই মাত্র জয়েন করছো, তো তোমরা যারা জয়েন করছো আমাকে
কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো তোমাদের কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা, এখন আসি হচ্ছে নন কর্ডাটার মধ্যে আমাদের যে 8টি পর্ব আছে সেই 8টি পর্বের প্রথম পর্বতে। প্রথম পর্বটা কি, সেটা হচ্ছে পরিফেরা। পরিফেরা নিয়ে যখন আমরা পড়বো তখন আমরা সব সময় একটা স্পঞ্জকে মনে রাখবো। পরিফেরার প্রাণীদেরকে মেইনলি স্পঞ্জ বলা হয়, কারণ তাদের গঠনটা স্পঞ্জের মতো। স্পঞ্জের গায়ে যেমন অসংখ্য ছিদ্র থাকে, ঠিক একইভাবে পরিফেরার গায়ের মধ্যে অসংখ্য ছিদ্র থাকে। এজন্য এটাকে ছিদ্রাল প্রাণীও বলা হয়। যখনই কোনো একটা পর্বের বৈশিষ্ট্য আমরা মনে রাখতে যাব, একটা উদাহরণ দিয়ে মনে রাখবো। যেমন যদি পরিফেরার বৈশিষ্ট্য মনে রাখতে চাই, স্পঞ্জের কথা মনে রাখবো। এখন স্পঞ্জ টাইপের যে প্রাণীগুলো আছে তাদের বৈশিষ্ট্যগুলো কি কি, যেহেতু স্পঞ্জ বলেই ফেলেছি, তার মানে বডির মধ্যে অনেক ছিদ্র থাকবে এবং তাদের বডির আকারগুলো কি রকম হতে পারে, গোলাকার ধরনের হতে পারে, একটু লেবু আকৃতির হতে পারে, আবার শাখা প্রশাখা যুক্ত কিন্তু হতে পারে। মনে করো এটা হচ্ছে একটা পরিফেরা পর্বের প্রাণী, যেহেতু ছিদ্র আছে সো তার বডির মধ্যে এগুলো হচ্ছে তার ছিদ্র। এই ছিদ্রগুলো মাঝখানে একটা লম্বা নালীর সাথে গিয়ে যুক্ত হবে, যেই নালীটার নাম হচ্ছে স্পঞ্জোসিল। মাঝখানে একটা গহ্বরের মতো অংশ আছে, এই ছোট ছোট নালী তৈরি করছে এই ছিদ্রগুলো, ভেতরে একটা বড় গহ্বরের সাথে গিয়ে যুক্ত, যেটার নাম আমরা দিয়েছি হচ্ছে স্পঞ্জোসিল। এটা হচ্ছে স্পঞ্জোসিল, এটা হচ্ছে স্পঞ্জোসিল। আচ্ছা, এই যে স্পঞ্জোসিলটা, এই স্পঞ্জোসিলটা একটা জায়গায় গিয়ে উন্মুক্ত হয়, যেখানে গিয়ে উন্মুক্ত হয় সেই জায়গাটা হচ্ছে অস্কুলাম। এই যে উপরে যে একটা ছিদ্র দেখতে পাচ্ছি বড়, এটা হচ্ছে অস্কুলাম। আচ্ছা, আর গায়ের মধ্যে যে ছোট ছোট ছিদ্র থাকবে, এই ছিদ্রগুলো ছোট আকারের, এদের নাম হচ্ছে অস্টিয়া। তাহলে পরিফেরার বৈশিষ্ট্যতে কি বলবো, যে পরিফেরার দেহের মধ্যে অস্টিয়া থাকছে, তার দেহের মধ্যে নালীতন্ত্র থাকছে, এই যে একটা নালীর মতো অংশ আছে, এবং সেগুলো কোথায় উন্মুক্ত হচ্ছে, স্পঞ্জোসিলে কি উন্মুক্ত হচ্ছে। এবং স্পঞ্জোসিল কি করছে, দেহের উপরের দিকে একটা মুখের মতো অংশ আছে যার নাম হচ্ছে অস্কুলাম। আচ্ছা, এখন আসি, তাদের তো নালীতন্ত্রের নামে আমি কথা বললাম, এখন তন্ত্র কখন তৈরি হয়, যখন অনেকগুলো কোষ মিলে টিস্যু তৈরি করবে, টিস্যু থেকে অঙ্গ তৈরি করবে, অঙ্গগুলো মিলে একটা তন্ত্র তৈরি করবে। কিন্তু এদের বডির মধ্যে কোনো প্রকারের টিস্যুই তৈরি হয় না, অঙ্গও তৈরি হয় না, এখানে জাস্ট কোষগুলো পাশাপাশি বসে এই স্পঞ্জটা তৈরি করছে। তার মানে হচ্ছে এদের বডির যে সিস্টেমটা বা যে গঠনটা হচ্ছে শুধুমাত্র কোষীয় মাত্রার, এখানে কোনো টিস্যু তৈরি হচ্ছে না, অঙ্গ তৈরি হচ্ছে না। তাহলে এই যে নালীটা তৈরি হলো, এই নালীটা হচ্ছে তাদের একটা বিশেষ ধরনের নালীতন্ত্র। এটা নর্মালি অঙ্গ তৈরি হয়ে তারপরে এই নালীতন্ত্রটা তৈরি হয়নি। আচ্ছা, তাদের আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তাদের গায়ের মধ্যে ছোট ছোট কাঁটা থাকতে পারে, যেই কাঁটাগুলো থাকবে সেগুলোর নাম হচ্ছে, কাঁটা যেগুলো থাকবে সেগুলোর নাম হচ্ছে স্পিকিউল। আর তাদের দেহের মধ্যে যেই ধরনের তন্তুটা থাকবে, ফাইবারটা থাকবে, সেই ফাইবারের নাম হবে হচ্ছে স্পঞ্জিন। স্পঞ্জিন ধরনের ফাইবার থাকবে বা তন্তু থাকবে তার দেহের মধ্যে। তো এগুলো গেল হচ্ছে পরিফেরার সাধারণ বৈশিষ্ট্য। সাধারণত পরিফেরার যতগুলো প্রাণী রয়েছে সে সবগুলোর মধ্যে এই ধরনের সাধারণ বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাই। এছাড়া আরেকটা বৈশিষ্ট্য আছে, এরা যখন পূর্ণাঙ্গ প্রাণী অবস্থায় থাকে তখন তারা নিশ্চল, কোনো একটা জিনিসের সাথে আটকে থাকে, হতে পারে সমুদ্রের নিচের কোনো একটা পাথরের সাথে বা সমুদ্রের তলদেশের মধ্যে সে আটকে আছে, তার মানে সে নড়াচড়া করছে না, সে জাস্ট বসে থাকছে। তো এটা গেল হচ্ছে পরিফেরার বৈশিষ্ট্য। এখন আসি হচ্ছে আমাদের সেকেন্ড যে ফাইলামটা, সেটা হচ্ছে নিডারিয়া। নিডারিয়ার বৈশিষ্ট্য আমার মনে হয় তোমরা সবাই অলরেডি পারো, কারণ হচ্ছে নিডারিয়ার উদাহরণটা আমরা কি দিয়ে মনে রাখবো, আমরা মনে রাখবো হচ্ছে আমাদের যে হাইড্রা রয়েছে সেই হাইড্রা দিয়ে। এখন দেখো হাইড্রার কি কি বৈশিষ্ট্য ছিল, হাইড্রার বৈশিষ্ট্য দিয়ে আমরা নিডারিয়াকে মনে রাখতে পারি। হাইড্রার বৈশিষ্ট্যের মধ্যে আমরা যদি মনে করি হাইড্রার বৈশিষ্ট্যটা, আচ্ছা হাইড্রার মধ্যে প্রথমে আমরা যে জিনিসটা পড়েছিলাম যে হাইড্রা একটি দ্বিস্তরী প্রাণী। এখন দ্বিস্তরী হলেও তার মধ্যে একটা বিশেষ ধরনের স্তর থাকে, দুইটা স্তরের মাঝে, সেটা কি থাকে, মেসোগ্লিয়া। তার মানে হচ্ছে তারা
ডিপ্লোব্লাস্টিক বলতে পারি, এবং তার সাথে তাদের মেসোগ্লিয়া থাকে, মেসোডার্মের জায়গায় থাকবে হচ্ছে মেসোগ্লিয়া। তাহলে এটা বলবো হচ্ছে দ্বিস্তরী, এবং আরেকটা ওয়ার্ড কি পেলাম, মেসোগ্লিয়া। আরো একটা জিনিস আমরা পড়েছিলাম, যেমন হচ্ছে নিডোসাইট আর নেমাটোসিস্ট, সেই জিনিসগুলো কিন্তু এখানে থাকবে। এগুলো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীর বৈশিষ্ট্য। যেহেতু এই নেমাটোসিস্ট এই জিনিসগুলো কি, এগুলো আমরা সেকেন্ড চ্যাপ্টারটাতে এর আগে পড়েছি, বা এরপরে লাইফ ক্লাসগুলো নেওয়া হবে, সো এটার ডিটেলসে আমি এখন আর যাচ্ছি না। এখন আসি হচ্ছে এটার মধ্যে, এটার বডিতে যেই গহ্বরটা থাকবে, সেই গহ্বরটার নাম কি? সেই গহ্বরটার নাম হচ্ছে, এখানে একটা গহ্বর থাকবে, এই গহ্বরটা, এটার নাম হচ্ছে সিলেন্টেরন। সিলেন্টেরন গহ্বর থাকবে এদের দেহের মধ্যে। আচ্ছা, এই গহ্বরটার মেইন কাজ কি? এই গহ্বরটার মেইন কাজ হচ্ছে তাদের দেহের মধ্যে দুই ধরনের খাদ্য পরিপাক হয়। একটা হয় হচ্ছে খাবার ভেতরে ঢুকলো বহিঃকোষীয়, এই বহিঃকোষীয় পরিপাকটা এই গহ্বরটার মধ্যে হবে। তারা পানি গ্রহণ করলে সেই পানিটা এই গহ্বরটার মধ্যে যাবে। তাদের মধ্যে আরেক ধরনের পরিপাক হয় যেটা হচ্ছে অন্তঃকোষীয়, সেটা হচ্ছে কোষের ভেতরে হবে। কোষের ভেতরে বাকি পরিপাকগুলো তাদের মেইনলি হয়ে থাকে। এদের একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে তাদের পলিপ এবং মেডুসা দশা আছে। পলিপ ও মেডুসা দশা। এখন পলিপ কি আর মেডুসা কি? পলিপ দশাটা হচ্ছে এই শেপের যেই দশাগুলো রয়েছে তারা হচ্ছে পলিপ দশা। আর মেডুসা দশা কোনটা? মেডুসা দশার আকারটা হচ্ছে জেলিফিশের মতো। আমরা যে জেলিফিশ দেখতে পাই সেই জেলিফিশের মতো শেপটা হচ্ছে মেডুসা দশার, এবং পলিপ দশাটা হচ্ছে এক জায়গায় থেমে থাকে বা স্থবির বলা হয়। আর মেডুসা দশাকে বলা হয় হচ্ছে সচল দশা। তার মানে হচ্ছে আমরা কি কি বৈশিষ্ট্য পেলাম, তার দুইটা দশার নাম সম্পর্কে জানলাম, নেমাটোসিস্ট সম্পর্কে জানলাম। নেমাটোসিস্ট গুলো থাকে হচ্ছে তার এই যে কোর্সিকা, এই কোর্সিকার মধ্যে, এবং নেমাটোসিস্ট দেশে খাবার ধরতে পারবে, আত্মরক্ষা করতে পারবে, কেউ যদি তাকে আক্রমণ করে তাকে সে অ্যাটাক করতে পারবে। এই কাজগুলো সে নেমাটোসিস্টের সাহায্যে এই কোর্সিকার মধ্যে বসে সে করতে পারছে। তো এগুলো ছিল হচ্ছে আমাদের নিডারিয়ার মেইন বৈশিষ্ট্য। এখন নিডারিয়ার পরে, নিডারিয়া যখনই বলবো তখন আমরা হাইড্রা মনে করবো, এবং হাইড্রার বৈশিষ্ট্যগুলো চোখ বন্ধ করে লিখে দিলেই কিন্তু আমাদের অ্যান্সারটা সঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা, নিডারিয়ার পরে কি আছে? নিডারিয়ার পরে আছে হচ্ছে প্লাটি হেলমিনথেস। প্লাটি হেলমিনথেসকে আমরা বলছি হচ্ছে চ্যাপ্টা কৃমি। চ্যাপ্টা যেহেতু এসেছে নামটা, তার মানে হচ্ছে তার বডিটা কি হবে, চাপা হবে। এবং কৃমি যেহেতু বলছে, অধিকাংশ কৃমি কিন্তু হচ্ছে পরজীবী ধরনের, তার মানে তাদের একটা বৈশিষ্ট্য কি হবে, তারা হচ্ছে পরজীবী। এবং এরা হচ্ছে, এর আগে যে নিডারিয়ার বৈশিষ্ট্য বলছে তখন বলেছিলেন ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী। প্লাটিহেলমিনথিসে এসে, চ্যাপ্টা কৃমিতে এসে এরা হচ্ছে প্রথম ত্রিস্তরী প্রাণী। এদের বডিতে আমরা তিনটা স্তর দেখতে পাবো, এবং এদের মধ্যে কোনো প্রকারের সিলম দেখবো না। যদি আমরা এটাকে কেটে ফেলি তাহলে দেখতে পাবো মাঝখানে তার পৌষ্টিকতন্ত্র, এখানে হচ্ছে তার অন্ত্র, এবং এখানে হচ্ছে তার একটোডার্ম, তারপর মেসোডার্ম, তারপর এখানে থাকবে তার এন্ডোডার্ম। মাঝখানে কোনো গহ্বর থাকবে না। সো এটা হচ্ছে সিলোম বিহীন প্রাণী। তাহলে কি লিখবো এখানে? সিলোম বিহীন। আচ্ছা, তাদের আরো একটা বৈশিষ্ট্য আছে, তারা হচ্ছে উভলিঙ্গ। তার মানে একই দেহের মধ্যে স্ত্রী এবং পুরুষ দুইটা বৈশিষ্ট্যই তাদের মধ্যে থাকছে। এবং তাদের উভলিঙ্গ একই যেহেতু দেহের মধ্যে আছে, সো তাদের যে নিষেকটা হবে, নিষেকটা হবে হচ্ছে অভ্যন্তরীণ, মানে দেহের বডির ভেতরের মধ্যে হয়ে যাবে। পানির সাহায্য লাগবে, মানে পানিতে বের হয়ে নিষেকটা হবে না, এই ধরনের ঘটনাটা ঘটবে না। আর কি কি বৈশিষ্ট্য আছে? এটা একটা স্পেশাল বৈশিষ্ট্য যেটা এমসিকিউতে সবচাইতে বেশি আসে, সেটা হচ্ছে শিখা কোষ। তাদের যে রেচনাঙ্গ সেটাকে বলা হয় হচ্ছে শিখা কোষ। এখন রেচনাঙ্গের শিখা কোষ মানে কি? রেচনাঙ্গের যে অংশটা, সেই অংশটা যদি দেখতে হয় এরকম, তার ভেতরে যেই স্ট্রাকচারটা থাকবে তার গঠনটা হবে এরকম, দেখে মনে হবে হচ্ছে শিখা জ্বলছে, একটা শিখা, আগুনের শিখার মতো মনে হয় এই জিনিসটা। এটাই হচ্ছে শিখা কোষ।
এবং সবচেয়ে বেশি এমসিকিউতে এই জিনিসটা এসে থাকে যে শিখাকোষ কোন পর্বের প্রাণীতে আমরা দেখতে পাই। অ্যান্সার হবে হচ্ছে প্লাটিহেলমিনথেস বা চ্যাপ্টা কৃমি, এই জিনিসগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং এই জিনিসটা পরজীবী ধরনের হবে, ম্যাক্সিমাম সময় এটা অন্তঃপরজীবী হবে, প্রাণীর বডির ভেতরে থাকবে, অন্য একটা প্রাণীর বডির ভেতরে থাকবে। আর তাদের যে মেইন বডিটা বাইরের দিকে, বডিটা হবে হচ্ছে কিউটিকল নির্মিত এবং সেখানে সিলিয়া থাকবে, ছোট ছোট চুলের মতো অংশ। মনে করো এইটা হচ্ছে একটা কৃমির সাইড থেকে যদি আমি দেখি, এর বডির মধ্যে আমি দেখতে পাবো এরকম ছোট ছোট চুলের মতো অংশ গায়ের মধ্যে থাকবে। কেন? এই জিনিসগুলোর সাহায্যে সে চলাচল করতে পারবে ইজিলি। তো এটা হচ্ছে প্লাটিহেলমিনথেসের আরো একটা বৈশিষ্ট্য। তারপরে তাদের মধ্যে চোষক থাকবে এবং হুক থাকবে। এখন চোষকটা কি আর হুকটা কি? হুক হচ্ছে সাধারণত সামনের দিকে থাকে। মনে করো এটা হচ্ছে তাদের মুখ, এই জায়গাটায় হুক থাকতে পারে। আর চোষক যদি হয়, চোষক গুলা তার বডির এই জায়গায় থাকতে পারে, এই দিকে থাকতে পারে, এইসব সাইড দিয়ে তার চোষক থাকতে পারে। হুকের সাহায্যে সে অন্য প্রাণীর অন্ত্রের মধ্যে আটকে থাকতে পারে, চোষক দিয়েও আটকে থাকতে পারে এবং খাবার গ্রহণ করতে পারে। তো এগুলো হচ্ছে, যেহেতু সে পরজীবী, এই জন্য তার এই ধরনের বৈশিষ্ট্যটা থাকা প্রয়োজন। আচ্ছা, তো আমরা এতক্ষণ হচ্ছে চ্যাপ্টা কৃমি বা প্লাটিহেলমিনথেসের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম। এখন আসি হচ্ছে প্লাটিহেলমিনথেসের পরের যে পর্বটা আছে সেই পর্বটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডার মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে নেমাটোডায় অঙ্গ আছে এবং তন্ত্র আছে। নেমাটোডার মধ্যে অঙ্গ, আচ্ছা ফার্স্টে লিখি হচ্ছে এটা নেমাটোডা, আর নেমাটোডার বৈশিষ্ট্যের মধ্যে আছে হচ্ছে অঙ্গ এবং তন্ত্র। এই দুইটা জিনিসই তার বডির মধ্যে আমি দেখতে পাবো। নেমাটোডাকে আমরা মনে রাখবো হচ্ছে এটা গোল কৃমি, এটাও একটা অন্তঃপরজীবী, কোনো একটা প্রাণীর দেহের মধ্যে থাকতে পারে, মানুষের দেহের মধ্যে থাকতে পারে। এবং গোল কৃমি যে বলছি তার কিন্তু আকারটা, দেহটা হবে হচ্ছে এরকম লম্বাটে নলাকার, এবং মুখ আর পিছনের যে অংশটা, দুইটা অংশ হবে হচ্ছে চাপা চিকন, আর মাঝখানটা হবে মোটা। এবং তাকে যদি আমি এভাবে কেটে ফেলি তাহলে সেটাকে আমি একদম এরকম গোল হিসেবে দেখতে পাবো। এবং এখানে অপ্রকৃত সিলোম দেখা যায় বা সিউডোসিলোম দেখা যায়। সিউডোসিলোমেট বলা হয় জন্য। কেন? কারণ এদের একটোডার্মটা আছে, তারপরে আছে হচ্ছে মেসোডার্ম, এবং মেসোডার্মের পরে তাদের একটা প্রাচীর থাকে সিলোমের চারপাশ দিয়ে, এবং এন্ডোডার্মের চারপাশ দিয়ে আর নতুন করে প্রাচীরটা থাকে না। আমরা যেটা সিউডোসিলোমেটের বৈশিষ্ট্যের মধ্যে আগেই জেনে ফেলেছি, অপ্রকৃত সিলোম হলে কি ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই, যে এই স্তরটা শুধুমাত্র মেসোডার্মের সাথে আমরা দেখব, এন্ডোডার্মের সাথে দেখব না। এই জিনিসটা নেমাটোডার বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাচ্ছি, এবং এর উদাহরণ কি? গোলকৃমি। আচ্ছা, গোলকৃমির মধ্যে আরেকটা উদাহরণ হচ্ছে তাদের স্ত্রী এবং পুরুষ দুটো কৃমি আলাদা। এর আগে প্লাটিহেলমিনথেসে পড়েছি উভলিঙ্গ, একই বডির মধ্যে থাকছে, কিন্তু ওদের একই বডিতে থাকছে না। তার মানে এদেরকে বলবো এরা হচ্ছে এক লিঙ্গ প্রাণী। আচ্ছা, তাদের যে বডিটা, এই বডিটার মধ্যে কিউটিন থাকবে এবং কিউটিকল থাকবে, এবং থাকবে হচ্ছে ইলাস্টিন। এখন ইলাস্টিন কেন থাকছে? ইলাস্টিন থাকছে হচ্ছে এদের বডির স্থিতিস্থাপকতা বাড়ানোর জন্য। মনে করো কোনো একটা পশুকের অন্ত্রের দেহের মধ্যে সে ঝুলে আছে, সে যদি ঝুলে থাকে, দেখা গেল সে এরকম পেঁচিয়ে গেল, এবং পরবর্তীতে সে তার আগের অবস্থায় ফিরে যেতে পারবে, বা কোনো কারণে সে যদি টান খায় তার বডিটা একটু স্ট্রেচ হতে পারবে, তারপরে আবার আগের অবস্থায় ফেরত আসতে পারবে। তার মানে তার স্থিতিস্থাপকতা বেশি, সে সহজে ছিঁড়ে যাচ্ছে না তার বডিটা। তো এটা হচ্ছে তাদের একটা বৈশিষ্ট্য, তাদের পুরো দেহটা এরকম, দেহের যে প্রাচীরটা এরকম ইলাস্টিন দিয়ে তৈরি। আর তাদের যে পৌষ্টিক নল আছে, সেই পৌষ্টিক নলটা হচ্ছে মুখ থেকে শুরু করে একদম পায়ু পর্যন্ত সোজা একটা নলের মতো। এই জন্য যখনই আমাদের সৃজনশীল আসে বা এমসিকিউ আসে, খুব কমন একটা কথা আসে যে নলের ভেতরে নল, টিউবের ভেতরে আরেকটা টিউব,
এরকম গঠন কোন ধরনের কোন পর্বের মধ্যে আমরা দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের এই নেমাটোডার মধ্যে আসলে আমরা দেখতে পাই। সেখানে নলের ভেতর, নল কেন বলছে, বডিটা হচ্ছে নলাকার এবং ভেতরে যে পৌষ্টিক নালীটা আছে, পৌষ্টিক নালীটা একদম নলাকার। আমি যদি এটাকে মাঝখান থেকে কেটে ফেলি তাহলে দেখবো হচ্ছে এটা একটা গোল অংশ, মাঝখানে একটা গোল অংশ, একটা টিউবের ভেতর আর একটা টিউব বসানো আছে, দেখলে এইরকম মনে হয়। এই জন্য এটাকে বলা হয় হচ্ছে নলের ভেতর নল। এটা এমসিকিউ এর জন্য এবং সিকিউ এর জন্য খুব ভালো একটা লাইন। এই জিনিসটা দিয়ে অনেক বেশি পরিমাণে প্রশ্ন এসে থাকে। এদের মধ্যে তাদের যে শ্বসন প্রক্রিয়া, তারপর রক্ত সংবহন প্রক্রিয়া, এসব কোনো কিছুই থাকবে না। খুব সহজভাবে যদি চিন্তা করো তাহলে জিনিসটা বুঝতে পারবে কেন আসলে নেই। কারণ সে থাকে হচ্ছে প্রাণীর দেহের ভেতরে। প্রাণীর দেহের ভেতরে তার আসলে শ্বসনের প্রয়োজন নেই, তারপরে তার রক্ত সংবহন তন্ত্রেরও খুব একটা প্রয়োজন পড়ছে না, শুধু তার পৌষ্টিক নালীটা প্রয়োজন, যাতে সে খাবার নিয়ে তার কোষগুলোকে, অঙ্গগুলোকে, সিস্টেমগুলোকে খাবারটা সাপ্লাই দিতে পারে এবং সেটা সে খুব ইজিলি নিয়ে নিতে পারে হচ্ছে পোষকের অন্ত্রের ভেতর থেকে, কারণ সে বাসি করছে পশুর দেহের ভেতরে। আচ্ছা, এর পরের যে ফাইলাম বা পর্ব সেটা হচ্ছে আমাদের মলাস্কা। মলাস্কা আমরা মনে রাখবো কি দিয়ে, শামুক দিয়ে। শামুকের কি বৈশিষ্ট্য, শামুক দেখতে হচ্ছে, মনে করো শামুক হচ্ছে দেখতে এইরকম। আচ্ছা, এখন শামুকের মেইন বৈশিষ্ট্য আমরা এটা দেখে কি মনে করতে পারছি, যে শামুকের গায়ের মধ্যে একটা শক্ত খোলক থাকে এবং শক্ত খোলকের ভেতরে যাই থাকে সেটা হচ্ছে একটা মাংসল অংশ, এবং মাংসের অংশের মধ্যে আমরা চোখের মতো অংশ দেখতে পাচ্ছি, তারপরে কিছু অংশ দেখতে পাচ্ছি যে পায়ের মতো অংশ। এই যে পায়ের মতো অংশটা পেছনের দিকে, এটা একটা মাংসল অংশ এবং এটা দিয়ে সে চলাচল করতে পারে, সামনে যেতে পারে। এখন দেখো তাদের মেইন বডিটা কিরকম, নরম হবে, তারপরে মাংসল হবে এবং বডির মধ্যে কোনো প্রকারের খণ্ড আমরা দেখব না। আর তাদের এই যে উপরের খোলকটা, এই খোলকটা ক্যালসিয়াম জাতীয় পদার্থ দিয়ে তৈরি এবং সেটা কি থেকে তৈরি হবে, তাদের যে মাংসল বডিটা আছে, মাংসল বডির মধ্যে একটা পর্দা আছে, একটা আবরণ আছে, আবরণের নাম হচ্ছে ম্যান্টল। এই ম্যান্টল থেকে চুনময় পদার্থ ক্ষরণ হয়, ক্ষরিত হয়ে হয়ে সেটা শক্ত হয়ে হয়ে এরকম একটা খোলস তৈরি করে দেয় এবং সেই খোলসের মধ্যে তার এই যে নরম বডিটা, এই বডিটা জায়গা করে নিয়ে থাকতে পারে। আচ্ছা, এবং তাদের বডির ভেতরে যে গহ্বর, সেই গহ্বরটা খুবই ছোট ধরনের হবে, খুব অল্প একটু গহ্বর থাকবে এবং তাদের যে পৌষ্টিক নালী, এটা থেকে এমসিকিউ এসে থাকে। এমসিকিউ এর জন্য এই লাইনটি ইম্পর্টেন্ট, যে তাদের পৌষ্টিক নালী হচ্ছে ইউ আকৃতির, পৌষ্টিক নালী প্যাঁচানো এবং পৌষ্টিক নালী হচ্ছে ইউ আকৃতির। এবং তারা শ্বসন করে কিভাবে, তাদের মধ্যে ফুলকা থাকতে পারে, ইভেন তারা ম্যান্টলের সাহায্যে কিন্তু শ্বসন প্রক্রিয়া সম্পন্ন করতে পারে, এমনকি কিছু কিছু মলাস্কা জাতীয় প্রাণীর মধ্যে ফুসফুসও থাকে। আচ্ছা, মলাস্কার মধ্যে আর কি বৈশিষ্ট্য আছে, মলাস্কার মধ্যে হচ্ছে হিমোসায়ানিন থাকে, হিমোসায়ানিন। হিমোসায়ানিনের কারণে তাদের বডির ভেতরে যে ফ্লুইডটা থাকছে, রক্তের মতো ফ্লুইডটা, সেই ফ্লুইডটা হালকা নীলচে একটা আভা দেয়, নীলচে ধরনের রং আমরা দেখতে পাই হিমোসায়ানিনের কারণে। তারপরে তাদের মধ্যে বলা আছে অর্ধমুক্ত সংবহন তন্ত্র। অর্ধমুক্ত সংবহন তন্ত্র কেন বলছে, কারণ তাদের ভেতরে যেমন হৃদযন্ত্র আছে, রক্তনালী আছে, যেটা হচ্ছে বদ্ধ সংবহন তন্ত্রের বৈশিষ্ট্য, ঠিক একই সাথে তাদের মধ্যে হিমোসিল আছে, হিমোসিলও রক্তটা গিয়ে উন্মুক্ত হচ্ছে। এ কারণে এটাকে বলা হয় অর্ধমুক্ত সংবহন তন্ত্র। কিছুটা অংশ বদ্ধ ধরনের, কিছুটা অংশ হচ্ছে তাদের মুক্ত ধরনের, এই জন্য এদেরকে অর্ধমুক্ত বলা হয়। এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ যে তাদের বডিতে অর্ধমুক্ত রক্ত সংবহন তন্ত্র আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং তাদের বডির মধ্যে এক লিঙ্গ ধরনের প্রাণী, তার মানে একটা পুরুষ হবে আরেকটা প্রাণী হবে হচ্ছে স্ত্রী, এই ধরনের একই বডির মধ্যে স্ত্রী পুরুষ দুইটা বৈশিষ্ট্যই আমরা দেখতে পারবো না, এবং তারা ডিম পারবে। আচ্ছা, এখন এই অংশটা থেকে অনেক কমন একটা এমসিকিউ আসে, সেই এমসিকিউটা হচ্ছে যে অক্টোপাস এই জিনিসটা কোন পর্বের অন্তর্ভুক্ত, অক্টোপাস কোন পর্বের অন্তর্ভুক্ত। অক্টোপাসও কিন্তু এই মলাস্কার অন্তর্ভুক্ত। অনেক সময় আমরা কনফিউজ হয়ে যাই যে অক্টোপাসের বডিতে তো এত শক্ত একটা
খোলক আমরা দেখছি না, তাহলে অক্টোপাসটা কি ধরনের হবে? অক্টোপাস হচ্ছে মলাস্কার অন্তর্ভুক্ত। তো আশা করি মলাস্কা পর্যন্ত তোমাদের কোনো কোয়েশ্চেন নেই। আমি একটু পরে তোমাদের কমেন্ট সেকশনটাতে আসছি। পরবর্তী পর্বটা হচ্ছে অ্যানিলিডা। অ্যানিলিডার মধ্যে যদি আসি, আচ্ছা অ্যানিলিডার মধ্যে যদি আসি, অ্যানিলিডদের বৈশিষ্ট্যটা কি এখন আমরা সেটা দেখব। অ্যানিলিডার জিনিসটা হচ্ছে আমরা যে কেঁচো দেখতে পাই, সেই কেঁচো হচ্ছে অ্যানিলিডার মধ্যে অন্তর্ভুক্ত। এখন দেখো এই যে কেঁচো, সেই কেঁচোটা আমি একটু কমেন্ট সেকশনে যাই। আচ্ছা আমার সাথে অনেকেই জয়েন করেছো, যেমন শামিম রেজা, তারপর নাজিয়া তাজরিয়ান, তারপর ফয়সাল হামিদ রয়েছে, সাজিদ আহমেদ রয়েছে, মৌমিতা পাল রয়েছে, তন্ময় রয় রয়েছে, তারপর এমটি নাহিদ রয়েছে, তারপর সানজিদা ইসলাম রিমা রয়েছে, আশিকেজ রাকিব রয়েছে, তারপর স্বর্ণা মল্লিক বলেছে রেতি জিব্বা কি। আচ্ছা রেতি জিব্বা জিনিসটা হচ্ছে এই যে মলাস্কা পর্বের প্রাণী যখন পড়াচ্ছিলাম, মলাস্কা পর্বের প্রাণীর মধ্যে তাদের যে জিভের অংশটা, মনে করো এটা হচ্ছে প্রাণীর মুখ, মুখের ভেতরে তার জিভের মতো যে অংশটা, এই জিভের চারপাশ দিয়ে করাতের মতো ছোট ছোট দাঁতের মতো অংশ থাকে। এই অংশগুলোর সাহায্যে সেই খাবারকে খুব সহজেই কেটে ফেলতে পারে। সো এই জিনিসটাকে বলা হয় হচ্ছে রেতি জিহ্বা। এই পয়েন্টটা আমি মিস করে দিয়েছিলাম। আচ্ছা থ্যাংক ইউ এটা মনে করিয়ে দেওয়ার জন্য। আচ্ছা এরপরে আসি হচ্ছে অ্যানিলিডাতে। অ্যানিলিডার বৈশিষ্ট্য, অ্যানিলিডা আমরা মনে রাখবো কি দিয়ে? কেঁচো দিয়ে। কেঁচোকে যদি আমরা মনে করি, কেঁচোর মধ্যে আমরা বডির মধ্যে ছোট ছোট খণ্ড দেখেছিলাম। এই যে ছোট ছোট খণ্ড দেখেছি, সেই ছোট খণ্ডগুলোর নাম হচ্ছে সিটা। আর অ্যানিলিডার কিছু প্রাণী আছে যাদের মধ্যে এই সিটার চারপাশ দিয়ে পায়ের মতো অংশ দেখা যায়। মনে করো এটা হচ্ছে সিটা, এদিক দিয়ে ছোট পায়ের মতো অংশ আছে, দুই পাশ দিয়ে পায়ের মতো অংশ, যেগুলা সাহায্যে সে চলাচল করতে পারছে। এই যে অংশগুলা, এগুলাকে আমরা বলি হচ্ছে প্যারাপোডিয়া। এগুলো হচ্ছে প্যারাপোডিয়া। আচ্ছা এবং এদের যে বডির খণ্ডটা, এটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত খণ্ডায়ন, মানে পুরো বডির প্রত্যেকটা খণ্ড একদম প্রকৃত ধরনের ভেতর পর্যন্ত খণ্ডিত অবস্থায় থাকছে। এবং তাদের যে সিটা অংশটা, সিটার উপরের যে প্রাচীরটা, সেটা হচ্ছে উপরের যে আবরণটা, সেটা হচ্ছে কাইটিন নির্মিত হয়ে থাকে। আচ্ছা আর আরেকটা জিনিস আছে, তাদের যে রেচন অঙ্গ সেটা হচ্ছে নেফ্রিডিয়া। এইটা এমসিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসটা এমসিকিউ এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে নেফ্রিডিয়া থাকে। তার মানে আমরা দুই ধরনের রেচন অঙ্গের নাম পড়লাম, একটা হচ্ছে শিখাকোষ আর একটা হচ্ছে নেফ্রিডিয়া। এগুলো এমসিকিউ তে প্রত্যেক বছরই কোনো না কোনো একটা কোশ্চেন আসে বা অ্যাডমিশন টেস্টে এসে থাকে সাধারণত। আচ্ছা এবং তাদের যে পৌষ্টিক নালী, সেটাও আমাদের এর আগে যে আমরা গোলকিমে পড়েছিলাম সেরকম লম্বা, নলাকার এবং সম্পূর্ণ ধরনের হবে। পৌষ্টিক নালীর মধ্যে যা যা প্রয়োজন সেই প্রত্যেকটা অংশই আমরা দেখতে পাবো। এবং তাদের রক্ত সংবহন তন্ত্র হবে হচ্ছে বদ্ধ ধরনের, বদ্ধ রক্ত সংবহন তন্ত্র এদের মধ্যে আমরা দেখতে পাবো। আর তাদের যে লার্ভা থাকবে, সেই লার্ভার একটা নাম আছে, সেটা হচ্ছে ট্রোকোফোর। এবং এই ট্রোকোফোর লার্ভাটা সাঁতার কাটতে পারে। এই জিনিসটা এমসিকিউতে আসে যে অ্যানিলিডার ক্ষেত্রে লার্ভার নাম কি, সেটা হচ্ছে ট্রোকোফোর এবং সেটা সাঁতার কাটতে পারে। আচ্ছা এখন আসি হচ্ছে অ্যানিলিডার পরে যে পর্বটা রয়েছে, সেই পর্বটা হচ্ছে আর্থ্রোপোডা। আর্থ্রোপোডা হচ্ছে বিশ্বের মধ্যে, প্রাণী জগতের মধ্যে সবচেয়ে বড় পর্ব, বৃহত্তম পর্ব। আর্থ্রোপোডার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে প্রাণী রয়েছে। কি কি থাকতে পারে এখানে? এখানে থাকতে পারে হচ্ছে প্রজাপতি বা মথ, তারপরে থাকতে পারে হচ্ছে ঘাস ফড়িং, তারপরে থাকতে পারে হচ্ছে আমরা যত প্রকারের ফড়িং দেখতে পাই, শুধু ঘাস ফড়িং না, আরো যত প্রকারের ফড়িং সবই কিন্তু এই আর্থ্রোপোডার মধ্যে। তারপরে চিংড়ি, এটাও কিন্তু আর্থ্রোপোডার মধ্যে, তেলাপোকাও আর্থ্রোপোডার মধ্যে। তার মানে বুঝতেই পারছো সবকিছুই কিন্তু, অধিকাংশ জিনিসই কিন্তু আর্থ্রোপোডার মধ্যে। তো এটা হচ্ছে বৃহত্তম
পর্ব। এখন এই আর্থ্রোপোডার বৈশিষ্ট্যটা যখন আমরা পড়বো তখন আমরা ঘাসফড়িং এর কথাটা একটু মনে করব। ঘাসফড়িং এর কথা যদি মনে করি তাহলে ফার্স্টে মনে পড়ে যে ঘাসফড়িং এর আর্থ্রোপোডা, ঘাসফড়িং এর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, তাদের বডিটা কয়েকটা খণ্ডে বিভক্ত, মাথা রয়েছে, বক্ষ রয়েছে এবং উদর রয়েছে। তার মানে হচ্ছে তাদের বডির মধ্যে খণ্ডকায়ন দেখা যাচ্ছে, খণ্ড অংশ দেখা যাচ্ছে, এগুলোকে ট্যাগমাটা বলা হচ্ছে। আচ্ছা, এরপর তাদের মধ্যে কি ছিল, অ্যান্টেনা ছিল। সো তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে অ্যান্টেনা থাকবে। তারপর তাদের কি ছিল, পুঞ্জাক্ষী ছিল। সো আমাদের এই আর্থ্রোপোডার মধ্যে অবশ্যই একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের পুঞ্জাক্ষী থাকছে। তারপরে তাদের বডির মধ্যে হিমোসিল থাকছে এবং তাদের যে রক্ত সংবহন তন্ত্র সেটা কিরকম ছিল, ঘাসফড়িং এ মুক্ত ধরনের ছিল। তার মানে আর্থ্রোপোডার যে রক্ত সংবহন তন্ত্র সেটা হচ্ছে মুক্ত ধরনের। আর তাদের রেচন অঙ্গটা কিরকম হবে, আমরা দেখেছিলাম ঘাসফড়িং এর মধ্যে মালপিজিয়ান অঙ্গ, যেটা পৌষ্টিক তন্ত্রের ভিতরে এরকম সুতার মতো মালপিজিয়ান অঙ্গ দেখেছিলাম। এই মালপিজিয়ান অঙ্গগুলো হচ্ছে রেচন অঙ্গ। তো আমরা রেচন অঙ্গের আরো একটা নাম পেলাম, মালপিজিয়ান অঙ্গ। আচ্ছা, এরপরে আসি যে এদের বডির মধ্যে কিছু গ্রন্থি থাকতে পারে। গ্রন্থিগুলো কোথায় থাকতে পারে, তাদের অ্যান্টেনার মধ্যে গ্রন্থি থাকতে পারে, তাদের পায়ের যে অংশ আছে, কগজ আছে, সেখানেও কিন্তু কিছু গ্রন্থি থাকতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা এমসিকিউতে অনেক আসে, রূপান্তর। এটা প্রশ্ন আসতে পারে যে রূপান্তর কোন ধরনের পর্বের মধ্যে দেখা যায়। এখন রূপান্তরটা কি ছিল, আমরা দেখেছিলাম যে ঘাসফড়িং এর মধ্যে আমরা বলেছিলাম যে এখানে অসম্পূর্ণ রূপান্তর হচ্ছে, জাস্ট খোলসটা মোচন হয়ে ছোট একটা নিউজ থেকে বড় ঘাসফড়িং এ পরিণত হচ্ছে। এখানে আমরা প্রজাপতির মতো দেখতে পাইনি যে ছোট একটা ক্যাটারপিলার থেকে একটা প্রজাপতি হয়ে গেল, এরকম জিনিসটা আমরা দেখতে পাইনি। এখন প্রজাপতিও হচ্ছে আর্থ্রোপোডার একটা বৈশিষ্ট্য। তার মানে রূপান্তরের বৈশিষ্ট্যটা আর্থ্রোপোডার সকল ধরনের প্রাণীর মধ্যে আছে। তাদের জীবন দশার মধ্যে তারা খোলস মোচন করবে, খোলস মোচন করে হয় তারা ছোট থেকে বড় হবে অথবা তাদের আকার আকৃতি তারা সবকিছুই চেঞ্জ করে ফেলতে পারবে। এই জিনিসটা হচ্ছে আর্থ্রোপোডার একটা বিশেষ বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসি হচ্ছে অ্যাকাইনোডার্মাটাতে। অ্যাকাইনোডার্মাটাকে আমরা মনে রাখবো কি দিয়ে, স্টারফিশ দিয়ে। স্টারফিশ যদি কেউ দেখে থাকো, স্টারফিশ ছবিতে নিশ্চয়ই দেখেছো বা সামনাসামনি যদি দেখে থাকো, তাহলে দেখবে যে তাদের কিন্তু এরকম তারা, আমরা ছোটবেলায় যেরকম আঁকতাম তারার মতো 5টা অংশ, এবং এই যে 5টা অংশ, এটাকে আমি 5টা অংশে কিন্তু সমান ভাগে ভাগ করে কেটে ফেলতে পারবো। এই জন্য এটাকে বলে হচ্ছে পঞ্চ ওরিও প্রতিসম। এবং তাদের বডির ঠিক মাঝখান দিয়ে একটা দাগের মতো অংশ কিন্তু দেখা যায়, এই জিনিসটাকে বলে হচ্ছে অ্যাম্বুল্যাক্রাল খাদ। আচ্ছা, এবং তাদের একটা বৈশিষ্ট্য কি, এদের বডির মধ্যে পায়ের মতো অংশ আছে। তাদের যে পায়ের মতো অংশ সেটাকে আমরা বলি হচ্ছে টিউব ফিট। এখন এই টিউব ফিটটা কিভাবে আসে, টিউব ফিটটা তৈরি হয় হচ্ছে, মনে করো এই যে অংশটা আছে, এই অংশটা একটা নালী তৈরি করে রেখেছে। এই নালী থেকে একটা অংশ পাশের দিকে যাবে, পার্শ্বীয় ভাবে যাবে, তারপরে একটা ছোট থলের মতো অংশ তৈরি করবে এবং তার নিচে দিয়ে এই যে অংশটা তৈরি করলো এতটুকু অংশ হচ্ছে তার এই টিউব ফিট। এবং এই টিউব ফিটটাকে সে পানির সাহায্যে কন্ট্রোল করতে পারে, পানির চাপের মাধ্যমে সে কন্ট্রোল করতে পারছে। আচ্ছা, তারপরে হচ্ছে এদের বডির মধ্যে যে গহ্বরটা আছে সেখানে তাদের যে রক্তটা, সেই রক্তটা চলাচল করছে বা সার্কুলেট করছে। এবং তাদের 2 ধরনের তল থাকবে, একটা হচ্ছে যে অংশটা, যেই তলটা দিয়ে সে তাদের খাবার গ্রহণ করে সেটা হচ্ছে তার মৌখিক তল, আর যেই তলটা দিয়ে সে খাবার গ্রহণ করছে না, একদম ঠিক উল্টা পাশের তলটা, সেটা হচ্ছে তাদের বিমৌখিক তল। আর যে টিউব ফিট গুলো, সেই ফিট গুলো দেখতে হবে অনেকটা এরকম। এটা যদি একটা অংশ হয়, সেই অংশের মধ্যে আমরা দেখতে পাবো এই খাদের চারপাশে যে ফিট গুলো থাকে, দেখতে পাবো এরকম গোল গোল ছোট ছোট অংশ। এই অংশগুলো নড়াচড়া করতে পারে এবং এদের সাহায্যে অ্যাকাইনোডার্মাটার অন্তর্ভুক্ত এই যে স্টারফিশ যেগুলো আছে বা তারা বলে থাকি আমরা, তারা মাছ বলে থাকি, এই জিনিসগুলো চলাচল করতে পারে। এবং প্রত্যেকটা পর্বের মধ্যে, যে 8টা পর্ব সম্পর্কে বললাম, এই 8টা পর্বের মধ্যে সবগুলো পর্বের অ্যাটলিস্ট 2টা করে নাম আমাদের পড়তে হবে, যাতে করে
যদি রিটেনে কখনো আসে জিনিসটা আমরা উদাহরণ সহ বলতে পারি। আচ্ছা, একজন বলেছে, আয়েশা সিদ্দিকা বলেছে যে সব সায়েন্টিফিক নাম কি পড়তে হবে? না, সব সায়েন্টিফিক নাম পড়ার দরকার নেই। খুব কমন যে সকল নাম আছে, যেমন মনে করো স্টার, সাধারণ স্টার ফিশের নামটা পড়তে পারো, এবং সেই সাথে খুব বেশি পরিমাণে এমসিকিউতে আসে যে কোশ্চেনটা, সেটা সেই নামটা পড়তে পারো, অথবা যেটা তোমার সহজ মনে হয় সেটা পড়তে পারো। একটা হচ্ছে সাধারণ একটা উদাহরণ পড়বে, আর একটা হচ্ছে তোমার কাছে যেটা সহজ মনে হয় সেখান থেকে একটা সিলেক্ট করে পড়বে। এই দুইটাই তুমি পড়বে, কারণ বেশি পরিমাণে সায়েন্টিফিক নেম পড়ে আসলে মনে রাখা একটু কষ্টকর, এবং অনেক সময় দেখা যেতে পারে সায়েন্টিফিক নেম পড়তে পড়তে আসল বৈশিষ্ট্য সম্পর্কে পড়ার টাইম পাচ্ছ না। আচ্ছা, এখন আসি হচ্ছে করডাটার মধ্যে। আমাদের 8টা ফাইলাম শেষ, এখন হচ্ছে করডাটা। করডাটার মধ্যে করডাটার মেইন বৈশিষ্ট্যটা কি সেটা আমাদের বুঝতে হবে। যে কিছু প্রাণী আছে যে সকল প্রাণীর বডিতে নটোকর্ড থাকে, এই নটোকর্ডটা তাদের ভ্রূণ দশায় থাকতে পারে, অথবা আজীবন তাদের মৃত্যুর আগ পর্যন্ত থাকতে পারে, অথবা তারা যখন বড় হয়ে যাচ্ছে তখন তাদের বডিতে মেরুদণ্ড তৈরি হতে পারে। এই সকল ধরনের প্রাণীকে আমরা বলি হচ্ছে করডাটা ধরনের, করডাটার অন্তর্ভুক্ত। এখন এই যে নটোকর্ড জিনিসটা কি? নটোকর্ডটা হচ্ছে আমাদের পিঠের দিকে যে অঞ্চলটা, পৃষ্ঠীয় অঞ্চল বা ডরসাল অংশ যেটাকে আমরা বলি, এই অঞ্চলের মধ্যে একটা দণ্ডের মতো নিরেট, ফাঁপা ধরনের হবে না, দণ্ডাকার নিরেট একটা লম্বা অংশ, নলাকার অংশ, নলাকার জিনিস থাকবে, এবং এই জিনিসটা হবে স্থিতিস্থাপক। তার মানে এটা বেন্ড করা যাবে, আবার এটা সোজা হয়ে যেতে পারবে। এই জিনিসটাকে আমরা বলছি নটোকর্ড। এই নটোকর্ডটা হচ্ছে পরবর্তীতে উন্নত করডাটা, যারা যেমন আমরা মানুষ, উন্নত করডাটার ক্ষেত্রে এটা হয়ে যাবে হচ্ছে মেরুদণ্ড, আর অনুন্নত করডাটার ক্ষেত্রে এটা মেরুদণ্ডে পরিণত হবে না। সব সময় এটা এরকম একটা নিরেট দণ্ড আকারে থেকে যাবে, এটাই তার বৈশিষ্ট্য। আচ্ছা, এখন নটোকর্ডের সাথে করডাটাতে সাধারণভাবে আর কি থাকতে পারে? আর কি জিনিস থাকে সেটা হচ্ছে স্নায়ুরজ্জু। নটোকর্ডের ঠিক উপরে থাকে হচ্ছে একটা স্নায়ুরজ্জু। এই যে স্নায়ুরজ্জুটা, এটা হবে হচ্ছে ফাঁপা। উন্নত করডাটার ক্ষেত্রে আমাদের বডির মধ্যে কি আছে? ব্রেইন আছে, এবং কি সুষুম্না কাণ্ড আছে, স্পাইনাল কর্ড আছে। এই জিনিসটা হচ্ছে, এই যে ফাঁপা স্নায়ুরজ্জুটা উন্নত করডাটাতে সামনের দিকে ব্রেইন তৈরি করবে, আর পেছনের দিকে স্পাইনাল কর্ড তৈরি করছে। এটা হচ্ছে এই স্নায়ুরজ্জুটার বৈশিষ্ট্য। আচ্ছা, আর কি থাকতে পারে? আর থাকতে পারে হচ্ছে গলবিলীয় ছিদ্র, মানে ফুলকার মতো ছিদ্র থাকতে পারে, ফুলকার মতো অংশ থাকতে পারে, গলার এখানে ছিদ্র থাকবে, সেটা দিয়ে সে হচ্ছে শ্বসনে তাকে হেল্প করবে, শ্বাস প্রশ্বাসে হেল্প করবে। এখন এই গলবিলীয় ছিদ্র ফুলকাতে পরিণত হতে পারে, অথবা এটা কিন্তু পরবর্তীতে নাও থাকতে পারে। যেমন আমাদের ক্ষেত্রে কি আছে? ফুসফুস আছে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস আছে, এই গলবিলীয় ছিদ্রের কাছে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে এন্ডোস্টাইল। এই যে এটা মনে করো গলবিলীয় ছিদ্র, তার ঠিক নিচে থাকছে এন্ডোস্টাইল। এখন দেখো, আমাদের গলবিলীয় ছিদ্র যদি এইখানে থাকে, এন্ডোস্টাইলটাও এই সাইডে। এইখানে আমাদের ট্রাকিয়া ছাড়া আর কি আছে? থাইরয়েড আছে। তার মানে এন্ডোস্টাইল, যেটা আমি নিচে এঁকেছি, এটা হচ্ছে এন্ডোস্টাইল। এন্ডোস্টাইলটা পরবর্তীতে থাইরয়েডে পরিণত হতে পারে। আবার কি থাকতে পারে? এই করডাটা পর্বের প্রাণীদের লেজের মতো অংশ থাকতে পারে। লেজের মতো অংশ উন্নত করডাটার মধ্যে কিছু ক্ষেত্রে থাকবে, কিছু ক্ষেত্রে থাকবে না। যেমন মনে করো মানুষের ক্ষেত্রে লেজের মতো অংশ ভ্রূণীয় দশার একটা পর্যায়ে আমরা দেখতে পাই, কিন্তু পরিণত অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছি না। কিন্তু লেজের মতো অংশ কিন্তু আমরা মাছের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে লেজ অংশটা কিছু কিছু ক্ষেত্রে বিলুপ্ত হয়ে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে বিলুপ্ত হচ্ছে না। আচ্ছা, তো এগুলো হচ্ছে খুব সাধারণ বৈশিষ্ট্য করডাটার ক্ষেত্রে। তার মানে আমরা করডাটা সম্পর্কে বেশ কয়েকটা জিনিস জানলাম। আরো কিছু জিনিস আছে, যেমন এতক্ষণ যত প্রাণী পড়েছি সব প্রাণীর মধ্যে হয় মুক্ত সংবহনতন্ত্র ছিল, অথবা অর্ধমুক্ত ছিল, এরকম ছিল। কিন্তু করডাটার ক্ষেত্রে আমরা কি পাবো? বদ্ধ রক্ত সংবহনতন্ত্র পাবো। তাদের ক্ষেত্রে আমরা যেরকম একটা হার্ট পাবো, তারপরে রক্তনালী পাবো, এবং হার্ট আর রক্তনালী এই দুইটা অংশের ভেতর দিয়ে হচ্ছে তাদের রক্তটা চলাচল করতে থাকবে। আচ্ছা, এবং তাদের মধ্যে কি থাকবে? হিমোগ্লোবিন থাকবে, রক্তের কালারটা অলওয়েজ
লাল রঙের হচ্ছে হিমোগ্লোবিন, অধিকাংশ ক্ষেত্রে হিমোগ্লোবিনটা থাকছে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে পোর্টাল তন্ত্র থাকছে রক্ত সংবহন তন্ত্রে। পোর্টাল তন্ত্রটা কি? যখনই মনে করো তুমি একটা খাবার খাচ্ছ, খাবারটা পরিপাক হয়ে গেল, এখন পরিপাকের পর কি খাবারটা শোষণ হবে। এই যে শোষণ হচ্ছে, এই শোষণ করা খাবারটাকে এই শোষণ করা জিনিসটাকে নিয়ে রক্তটা পুরো বডিতে ঘুরতে থাকবে না, সে কি করবে, একটা জায়গায় খাবারটাকে স্টোর করার ট্রাই করবে। স্টোর করার জন্য কি করবে, মনে করো এটা হচ্ছে অন্ত্র, অন্ত্র থেকে রক্ত নিয়ে যাচ্ছে খাবারটাকে শোষণ করে নিয়ে যাচ্ছে। শোষণ করে নিয়ে যাওয়ার পর সে সরাসরি হার্টে যাবে না, সে যাবে কোথায়, সে যাবে হচ্ছে লিভারে। লিভারে গিয়ে সে খাবারটাকে জমা করবে, জমা করার পর রক্তটা চলে যাবে হচ্ছে হৃৎপিণ্ডে। নর্মাল ভাবে সে হৃৎপিণ্ডে যাবে, আবার সেখান থেকে সে ফুসফুসে যাবে, তারপর আবার সে হৃৎপিণ্ডে এসে তারপরে পুরো বডিতে ছড়িয়ে পড়বে। এইটা হচ্ছে সিস্টেম। এই যে আমার অন্ত্র থেকে রক্তটা সরাসরি হৃৎপিণ্ডে আসলো না, মাঝখানে যে লিভারে চলে গেল, এইটা হচ্ছে আমার পোর্টাল সংবহন তন্ত্র। তার মানে মাঝখানে আমি আরেকটা জায়গায় থামছে আমাদের রক্তটা, তার মানে এই জিনিসটাকে বলছে পোর্টাল। এটা অন্য কোনো পর্বের মধ্যে আমরা দেখতে পাই না। আচ্ছা, এছাড়া এখন আসি হচ্ছে আমাদের বডির আর কি কি স্ট্রাকচার থাকতে পারে। আমাদের থাকতে পারে হচ্ছে অগ্রপদের মতো অংশ থাকতে পারে, যেমন উন্নত কর্ডারের ক্ষেত্রে অগ্রপদ যেটা আছে সেটা হাতে পরিণত হচ্ছে, আমরা সোজা হয়ে আছি। আবার মনে করো অন্যান্য কিছু প্রাণী আছে যারা দেখা যাচ্ছে অগ্রপদের সাহায্যে তারা চলাচল করছে। এখন আসি কর্ডাটার মধ্যে অনেক প্রাণী আছে যেহেতু, সো কর্ডাটার বৈশিষ্ট্যগুলোকে ভাগ করতে গিয়ে দেখা গেছে যে এগুলোকে অনেকগুলো ভাগে ভাগ করা যাচ্ছে। তার মধ্যে প্রথমে আমরা সাব ফাইলামে ভাগ করেছি, ফাইলাম হচ্ছে কর্ডাটা, সেখান থেকে সাব ফাইলামে এসেছি। সাব ফাইলামের ক্ষেত্রে আমরা পেয়েছি হচ্ছে 3টা সাব ফাইলাম। একটা হচ্ছে ইউরো কর্ডাটা। ইউরো কর্ডাটার বৈশিষ্ট্যের মধ্যে আমরা যেটা মনে রাখবো যে তাদের যে নটোকর্ড সেটা হচ্ছে শুধুমাত্র লার্ভা দশার ক্ষেত্রে তাদের লেজের মধ্যে নটোকর্ডটা আমরা দেখতে পাই। এটা হচ্ছে ইউরোকর্ডাটার সবচেয়ে কমন বৈশিষ্ট্য। ইউরোকর্ডাটার মধ্যে 3টা ক্লাস আমরা দেখতে পাই। কি কি? একটা হচ্ছে অ্যাসিডিয়াসি, এক্ষেত্রে বানানটা একটু ভালোভাবে দেখে নিও। অ্যাসিডিয়াসি, অ্যাসিডিয়াসির বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের বডিটা নলাকার ধরনের হবে, একটু ফোলানো টাইপের হবে, এবং তাদের যে প্রাচীরগুলা সেগুলো হবে হচ্ছে পুরু এবং অর্ধ স্বচ্ছ। এই বৈশিষ্ট্যটা কেন লিখলাম? কারণ হচ্ছে পরবর্তীতে যে ক্লাসগুলো আমরা দেখবো তাদের সাথে তার এই বৈশিষ্ট্যটা মিলে না। আরেকটা ক্লাস আছে, সেকেন্ড ক্লাস যেটা, সেটা হচ্ছে থ্যালিয়েসি। থ্যালিয়েসি, থ্যালিয়েসির মধ্যে আমরা যে বৈশিষ্ট্যটা দেখি, তাদের যে দেহের আবরণটা সেটা হচ্ছে পাতলা এবং স্বচ্ছ। তার মানে দুটার মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি। এবং তাদের পরিণত প্রাণীতে লেজ থাকে না, এদেরও পরিণত প্রাণীতে লেজ থাকছে না, দুটার মধ্যে একটা মিলও পেয়ে যাচ্ছে। তার মানে এদের মধ্যে কিছু মিলও আছে, আবার কিছু অমিলও আছে। আর তাদের যে থার্ড ক্লাসটা রয়েছে, লাস্ট যে ক্লাসটা রয়েছে, সেটা হচ্ছে লার্ভেসি। লার্ভেসি, লার্ভেসির বৈশিষ্ট্যটা কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে তাদের যে প্রাচীরটা, তাদের যে দেহের আবরণটা সেটা হচ্ছে জেলির মতো বা জিলেটিনের মতো। আমরা এর আগে পামেলা দশার নাম শুনেছি। পামেলা দশার ক্ষেত্রে কি ছিল, যে স্পোরের চারপাশ দিয়ে একটা জেলির মতো অংশ আবৃত করে রাখছে। ঠিক একইভাবে জেলিফিশের বডিতে যে কোনো একটা জেলির মতো অংশ থাকে, এদেরও হচ্ছে প্রাচীরটার মধ্যে থাকবে হচ্ছে জিলেটিনের আবরণ। জিলেটিনের আবরণ, এবং আবরণটা কেমন হবে? স্বচ্ছ ধরনের হবে। তো এটা হচ্ছে লার্ভেসির বৈশিষ্ট্য। এই 3টা গেল হচ্ছে আমাদের সাবফাইলাম 1 এর বৈশিষ্ট্য, যেটা হচ্ছে ইউরোকর্ডাটা। এখন আমরা যেটা পড়বো সেফালোকর্ডাটা। সেফালোকর্ডাটার ক্ষেত্রে আমরা সেফালোকর্ডাটার মেইন যে বৈশিষ্ট্যটা মনে রাখবো, মেইন বৈশিষ্ট্যটা হচ্ছে তাদের যে ওরাল হুড এবং ওরাল সিরি, এটা হচ্ছে মেইন বৈশিষ্ট্য। ওরাল হুড এবং ওরাল সিরি। এখন ওরাল হুড আর ওরাল সিরিটা কোথায় থাকে? থাকে হচ্ছে, তোমরা যদি ছবি দেখো সেফালোকর্ডাটার ক্ষেত্রে, তাদের ছবিটা দেখবে হচ্ছে মুখের সামনের দিকে এরকম ঝালরের মতো অংশ আছে।
ঝালর টাইপের অংশ। এই যে অংশটা রয়েছে এটা হচ্ছে তার, এই পুরো জিনিসটা হচ্ছে তার ওরাল হুড। আর এই যে অংশটা ছোট ছোট ঝালরের মতো ঝুলছে, এই জিনিসটা হচ্ছে তার ওরাল সিল। দুটা একসাথে থাকছে তার মুখের এখানে। এবং তাদের বডির মধ্যে পেশিগুলার শেপ হচ্ছে এরকম ভি আকৃতির, এরকম দাগ দাগ দেখা যাবে, পেশিগুলোকে আলাদা আলাদা ভাবে বোঝা যাবে। আর একটা হচ্ছে তাদের অ্যাট্রিয়াম থাকে, ফুলকা অ্যাট্রিয়ামে গিয়ে উন্মুক্ত হয়। এখন অ্যাট্রিয়াম জিনিসটা কোথায় থাকছে? অ্যাট্রিয়াম থাকছে হচ্ছে, মনে করো এটা হচ্ছে তাদের গলবিলীয় ফুলকার অংশ। এর ভেতর দিয়ে যখন সে পানির মধ্যে চলাচল করছে, সে ছেঁকে নিচ্ছে তার খাবারটা, এবং ছাকার পরে এইখানে একটা ছোট গহ্বরের মতো অংশ আছে বডির অভ্যন্তরে, বডির ভেতরে। এখানে যে খাবারটাকে সে ছেঁকে নিল, এই ছেঁকে নেওয়া খাবারটাকে সে এখানে জমা করে। এই যে জায়গাটা সে রাখছে, এই জায়গাটার নামই হচ্ছে তার অ্যাট্রিয়াম। এই জায়গাটা হচ্ছে অ্যাট্রিয়াম। তো এটা হচ্ছে আমাদের সেফালোকর্ডাটার ক্ষেত্রে মেইন বৈশিষ্ট্য। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের লাস্ট যে সাবফাইলাম ভার্টিব্রাটা, যেটার অন্তর্ভুক্ত হচ্ছে আমরা। আচ্ছা, ভার্টিব্রাটার মধ্যে আমরা কি কি দেখতে পাবো? ভার্টিব্রাটার মধ্যে প্রথমেই আমরা এটাকে দুটি সুপার ক্লাসে ভাগ করি। মানে সাবফাইলামের পর ক্লাস আসার কথা ছিল, কিন্তু সেই ক্লাসগুলোকেও আমরা ভাগ করেছি, সুপার ক্লাসে ভাগ করেছি। তার মানে আমরা যদি কর্ডাটার ক্ষেত্রে জিনিসটাকে দেখি, তাহলে দেখব ফাইলাম, ফাইলাম থেকে সাবফাইলাম করা হয়েছে, সাবফাইলাম থেকে আবার সুপার ক্লাস করা হয়েছে, সুপার ক্লাস থেকে ক্লাসে ভাগ করা হয়েছে। এখন এই সুপার ক্লাসের মধ্যে কি কি আছে? আমরা ভার্টিব্রাটার মধ্যে দুটা সুপার ক্লাস দেখি। প্রথম যে সুপার ক্লাসটা আছে তার মধ্যে দুইটা অংশ আছে, দুটা ক্লাস অন্তর্ভুক্ত, এবং সেই সুপার ক্লাসটার নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা, অ্যাগনাথাও বলা হয়ে থাকে, সাইক্লোস্টোমাটা। এটার মধ্যে দুটো অংশ, একটা হচ্ছে মিক্সিনি, এটা হচ্ছে একটা ক্লাস, মিক্সিনের বৈশিষ্ট্যটা আমরা দেখব। আরেকটা বৈশিষ্ট্য দেখব হচ্ছে পেট্রোমাইজন্টিডা, পেট্রোমাইজন্টিডা। আচ্ছা, মিক্সিনিতে আসি। মিক্সিনি যেটা আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে হ্যাগ ফিশ। হ্যাগ ফিশ দেখতে হচ্ছে অনেকটা বাইং মাছের মতো। বাইং মাছটা দেখতে যেরকম লম্বাটে হয়, নলাকার ধরনের হয়, বডিটা পিচ্ছিল ধরনের হয়, ঠিক একই রকম আমাদের এই যে মিক্সিনি যে হ্যাগ ফিশ, তার বৈশিষ্ট্যটা ঠিক একই ধরনের, এবং পিচ্ছিল হওয়ার কারণে বুঝতেই পারছি বডির মধ্যে কোনো প্রকারের আইস নেই। ফিশ বলছি কিন্তু তার মধ্যে আইস আমরা দেখছি না। এবং তার যে বডি, তার মধ্যে তার বডির পিঠের দিকে কোনো পাখনা থাকবে না, তার বডির শেপটা হবে হচ্ছে এরকম লম্বা ধরনের, এবং দেখা যাবে এইখানে কোনো পাখনা নাই, পুরো পিঠের অংশটা মসৃণ ধরনের হবে। আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? মুখের মধ্যে কর্ষিকা থাকতে পারে, কর্ষিকা গুলো দিয়ে সে কোনো কিছুকে আঁকড়ে ধরতে পারে, তার শিকারকে ধরতে পারে, বা কোনো একটা তলকে ধরতে পারে। এবং তাদের নাকের মতো নাকের অংশ থাকে, তাদের নাকের ছিদ্র থাকে। এই নাকের ছিদ্রটা কোথায় উন্মুক্ত হয়? এটা মনে করো তাদের মুখের গহ্বর, নাকের ছিদ্রটা গিয়ে উন্মুক্ত হবে হচ্ছে এই মুখের গহ্বরের মধ্যে গিয়ে। এখন দেখো, এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের লার্ভা, লার্ভা দশা নাই। তার মানে তাদের ডিম থেকে তারা এরকম ভাবে বের হচ্ছে, তাদের আলাদা করে লার্ভা যে স্টেজটা, সেরকম স্টেজটা নেই। আচ্ছা, এখন আসি হচ্ছে পেট্রোমাইজন্টিডাতে। এদের ক্ষেত্রেও এদের আকার আকৃতিও দেখতে বাইং মাছের মতো, কিন্তু বাইং মাছ না। পার্থক্য হচ্ছে পেট্রোমাইজন্টিডা যেগুলা, সেটাকে আমরা বলি হচ্ছে ল্যাম্প্রে, এটাকে বলে থাকি হচ্ছে ল্যাম্প্রে। আচ্ছা, ল্যাম্প্রের বৈশিষ্ট্যটা কি? ল্যাম্প্রের বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে লার্ভা আছে, আর মিক্সিনিতে কি পেয়েছিলাম? লার্ভা দশা নেই। এবং একই সাথে এদের মুখটা একটু অন্যরকম। মুখটাকে যদি মুখের অংশটা থেকে দেখি, মুখের তলটা থেকে দেখি, তাহলে দেখতে পাবো এরকম গোল, এবং তার মুখের চারপাশ জুড়ে প্রচুর দাঁতের মতো অংশ আছে। এই অংশটা সে চোষক হিসেবে কাজ করে, এবং তার যে শিকার আছে বা যে তল থেকে সে খাবার নিবে, সেটাকে সে চোষক হিসেবে এটাকে ইউজ করে, এটাকে ধরে রাখতে পারে সে এই অংশটা দিয়ে, তার মাথার এই অংশটা দিয়ে। এবং এদের বডিও পিচ্ছিল ধরনের,
আইস নেই, কিন্তু এদের যে পৃষ্ঠের অংশ, পৃষ্ঠের মধ্যে পাখনা থাকতে পারে। এদের বডিটা যদি এরকম হয় তাহলে এইখানে আমরা পাখনা দেখতে পাবো, কিন্তু মিক্সিনের ক্ষেত্রে আমরা কিন্তু পাখনা দেখতে পাচ্ছিলাম না। তাহলে মিক্সিনের সাথে কি কি পার্থক্য দেখলাম? মিক্সিনিতে মুখের মধ্যে কৌশিকা ছিল, ওদের মুখে কৌশিকা নেই, এরকম ওরাল ডিস্ক আছে। এটা দাঁত যুক্ত একটা চাকতির মতো অংশ আছে যেটা সে চোষক হিসেবে ইউজ করছে। তারপরে হচ্ছে এদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, হ্যাগফিশে দেখেছিলাম লার্ভা দশা নেই, কিন্তু ল্যাম্প্রের মধ্যে আমরা লার্ভা দশা দেখতে পাচ্ছি। এরকম ছোট ছোট কিছু পার্থক্য আছে, যে পার্থক্যগুলো যদি একটু মনে রাখো তাহলে এমসিকিউ এর জন্য খুব বেশি সমস্যা হবে না, ইজিলি অ্যান্সার করতে পারবে। এখন আসি হচ্ছে আরেকটা সুপার ক্লাসে। আরেকটা সুপার ক্লাস যেটা আছে সেটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। ন্যাথোস্টোমাটা, আচ্ছা, ন্যাথোস্টোমাটার মধ্যে যেই ক্লাসগুলো আছে সেখানে প্রথমে আছে হচ্ছে কন্ড্রিকথিস। কন্ড্রিকথিস যেটা, সে কন্ড্রিকথিস থেকে আমরা বুঝতে পারি, ওয়ার্ডটা থেকে বুঝতে পারি হচ্ছে কন্ড্রোস থেকে এই ওয়ার্ডটা এসেছে, এবং কন্ড্রিং এই কথাটা আমরা কোথায় পেয়েছিলাম? তরুণাস্থির মধ্যে পেয়েছি। তার মানে এখানে যেই প্রাণীগুলো দেখবো তাদের বডিগুলোতে কি আছে? তরুণাস্থি দ্বারা তৈরি। আচ্ছা, এবং তাদের যে বডির মধ্যে আইস আছে সেই আইসগুলো হবে প্ল্যাকয়েড ধরনের। প্ল্যাকয়েড ধরনের আইসটা কিরকম? প্ল্যাকয়েড আইস হচ্ছে এরকম ধরনের দেখতে, এটা হচ্ছে প্ল্যাকয়েড ধরনের আইস। এই ধরনের আইস আমরা দেখতে পাই হচ্ছে ন্যাথোস্টোমাটা কন্ড্রিকথিসের মধ্যে। আচ্ছা, এখানে আর কি বৈশিষ্ট্য থাকতে পারে? আমরা হাঙর মাছ দেখেছি, হাঙর মাছকে আমরা চিনি, এবং হাঙর মাছের ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে তাদের যে মুখের অংশ বা চোখের অংশ, এটা কোথায় থাকে? যদি হাঙর মাছের মুখ হয়, চোখ থাকে এখানে, মুখ থাকে এখানে, তার মানে অঙ্কীয় দিকে, নিচের দিকে তার মুখ থাকবে এবং তার চোখ থাকছে, সরি চোখ না, তাদের নাকের ছিদ্রটা থাকছে, এটা হচ্ছে তার নাসারন্ধ্র এবং এটা হচ্ছে তার মুখ। আচ্ছা, এই অংশগুলো অঙ্কীয় দিকে থাকছে। এগুলো হচ্ছে আমাদের ন্যাথোস্টোমাটার মধ্যে কন্ড্রিকথিসের বৈশিষ্ট্য। কন্ড্রিকথিসের মধ্যে অ্যাক্টিনোপটেরিজি আছে। অ্যাক্টিনোপটেরিজি আমরা এর আগেও পড়েছি, কোথায়? রুই মাছ যখন পড়েছি। তার মানে এটার যে উদাহরণটা, সেই উদাহরণটাও আমরা চিনি, কিন্তু এর আগে যে মিক্সিনি পড়েছি তাদের উদাহরণগুলো আমরা আসলে চিনি না। এখন দেখো, অ্যাক্টিনোপটেরিজির মধ্যে রুই মাছে কি কি বৈশিষ্ট্য দেখেছিলাম? সেখানে দেখেছিলাম যে রশ্মিময় পাখনা, রশ্মিযুক্ত পাখনা, এবং একই সাথে তাদের আরো একটা বৈশিষ্ট্য ছিল কি? তাদের যে পাখনা ছিল, সেই পাখনা ছিল, পুচ্ছ পাখনা ছিল হোমোসার্কাল। এটা হচ্ছে হোমোসার্কাল পাখনা। তার মানে দুটো অংশ যখন সেম ধরনের হবে, একই আকার আকৃতির হবে। আর একটু আগে যে কন্ড্রিকথিস পড়ছিলাম, তাদের পুচ্ছ পাখনাটা হবে হচ্ছে অনেকটা এরকম, একটা অংশ ছোট, একটা অংশ বড়। এইটা হচ্ছে তাদের হেটারোসার্কাল ধরনের পাখনা। সো হোমোসার্কালটা অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য। এছাড়া আমরা রুই মাছের কি বৈশিষ্ট্য পড়েছিলাম? যে তাদের যে আইস, আইসটা কি ধরনের? সাইক্লয়েড ধরনের। সাইক্লয়েড ধরনের আইস ছিল। আবার আরো অন্যান্য প্রাণীর মধ্যে টিনয়েড ধরনের আইস দেখতে পাই। টিনয়েড ধরনের আইসটা কি? সাইক্লয়েডের ক্ষেত্রে ভেতরের দিকের অংশটা থাকে হচ্ছে মসৃণ, কিন্তু টিনয়েডের ক্ষেত্রে এই জায়গাটা থাকবে হচ্ছে ধারালো ধরনের। তো এটা হচ্ছে টিনয়েড ধরনের আইসের বৈশিষ্ট্য। তো এগুলো হচ্ছে আমাদের মেইনলি অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্য আছে বায়ুথলি বা পটকা, যেটা রুই মাছের মধ্যে আছে। তার মানে রুই মাছের সাধারণ বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু মনে করি তাহলে অ্যাক্টিনোপটেরিজির বৈশিষ্ট্য আমরা লিখে ফেলতে পারবো। এরপরে আসি, আরেকটা ক্লাস আছে, সেটা হচ্ছে সার্কোপটেরিজি। সার্কোপটেরিজির মধ্যে আছে হচ্ছে যে সকল এতক্ষণ যে দুটো মাছ দেখালাম, দুটো মাছে যে পুচ্ছ পাখনা দেখালাম, পুচ্ছ পাখনাগুলো একটা ছিল হচ্ছে হোমোসার্কাল, একটা ছিল হেটারোসার্কাল। এখন দেখো, কিছু মাছের ক্ষেত্রে দেখা যায় যে পুচ্ছ পাখনাটা অনেকটা এরকম, এটা মনে করো মাছ, মাছের বডি, পুচ্ছ পাখনাটা এখান থেকে শুরু হয়ে মাছের এই লেজের মতো অংশটা অনেক মাংসল, এবং এইটার চারপাশ দিয়ে ঘিরে আছে। এই ধরনের লেজ থাকবে হচ্ছে সার্কোপটেরিজির ক্ষেত্রে। সার্কোপটেরিজির মধ্যে যে লেজটা আছে এটার নাম হচ্ছে ডাইফিসার্কাল, এবং তাদের যে আইসটা আছে সেটা হচ্ছে গ্যানয়েড ধরনের, এবং গ্যানয়েড আইসটা হচ্ছে অনেকটা এই শেপের, এই ধরনের হচ্ছে তাদের গ্যানয়েড আইস।
তো এই দুটো হচ্ছে মেইন বৈশিষ্ট্য, এবং এদের ক্ষেত্রেও আমরা পটকা দেখতে পাবো। তার মানে অ্যাক্টিনোপটেরিজিতে পটকা দেখছি, সার্কোপটেরিজির মধ্যে আমরা পটকা দেখতে পাচ্ছি। আচ্ছা, এবং এদের মধ্যে আমরা মাছের যে কানকোর বৈশিষ্ট্যটা, সে কানকো দিয়ে ঢেকে রাখে ফুলকাটাকে, সেই জিনিসটাও কিন্তু আমরা এক্ষেত্রে দেখতে পাই। এরপরে আরেকটা ক্লাস আছে, সেই ক্লাসটা হচ্ছে অ্যামফিবিয়া। অ্যামফিবিয়া কি? উভচর। উভচর প্রাণীগুলোর বৈশিষ্ট্য কি? তারা হচ্ছে সাধারণত স্থলভাগেও থাকতে পারে, জলভাগেও থাকতে পারে, কিন্তু যখন তারা ছোট থাকে তখন, বা যখন তারা লার্ভা দশায় থাকে, তখন তাদের পানির প্রয়োজন হয়। যেমন মনে করো হচ্ছে ব্যাঙ। ব্যাঙের বৈশিষ্ট্য আমরা অ্যামফিবিয়ার ক্ষেত্রে মনে রাখবো। ব্যাঙের বৈশিষ্ট্য কি? তাদের দেহটা সাধারণত মসৃণ ধরনের হয়। তারপরে তাদের যে দেহ সেটা হচ্ছে একটোথার্মিক, মানে পরিবেশের সাথে তাদের বডির টেম্পারেচার উঠানামা করে। পরিবেশের টেম্পারেচার যদি বাড়তে থাকে, তার বডির টেম্পারেচারটাকেও সে কিন্তু বাড়াতে থাকবে। এটা হচ্ছে একটোথার্মিক বৈশিষ্ট্য। তারপরে তাদের যে সামনের হাতের মতো অংশ বা অগ্রপদ যেটা, সেই অগ্রপদের মধ্যে 4টা আঙুলের মতো অংশ থাকবে, আর পিছনের যে পদ, পশ্চাৎপদ, সেটাতে থাকবে 5টা আঙুলের মতো অংশ। তারপরে তাদের যে লার্ভা দশাটা, সেই দশার মধ্যে থাকবে হচ্ছে ফুলকা, আর যখন বড় হয়ে যাবে তখন তাদের মধ্যে থাকবে হচ্ছে ফুসফুস। ফুলকা থেকে সেটা ফুসফুসে পরিণত হয়ে যাচ্ছে। এছাড়া তাদের যে হার্টের মধ্যে, ব্যাঙের হার্টে কয়টা প্রকোষ্ঠ আমরা জানি, যে ছোটবেলা থেকে আমরা পড়েছি ব্যাঙের হার্টের মধ্যে 3টা প্রকোষ্ঠ থাকছে, তার মানে তাদের হার্টে 3টা প্রকোষ্ঠ। এরপরে আছে হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ। সরীসৃপ দিয়ে আমরা কাকে মনে করতে পারি? সরীসৃপ দিয়ে আমরা কুমিরকে মনে করতে পারি, আমরা সাপকে মনে করতে পারি। সো কুমিরের ক্ষেত্রে কি কি বৈশিষ্ট্য দেখতে পাই? কুমিরের বডিটা, উপরের অংশটা শুকনো ধরনের হয় এবং শক্ত ধরনের হয়, শক্ত প্লেটের মতো অংশ থাকে। শক্ত প্লেটও থাকতে পারে, বা অন্য প্রাণীর ক্ষেত্রে শক্ত আইসের মতো অংশ কিন্তু থাকতে পারে। আর কি থাকতে পারে? কুমিরের হাতটা যদি খেয়াল করে দেখবো 5টা নখর যুক্ত, 5টা আঙুলের মতো অংশ, প্রত্যেকটার মাথায় লম্বা করে নখের মতো অংশ আছে, তার মানে 5টা নখর যুক্ত। তারপরে তাদের যে হার্ট, সেই হার্টটাকে বলে হচ্ছে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। কিন্তু কুমিরের ক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ দেখি, কিন্তু কুমির ছাড়া অন্যান্য যে সকল সরীসৃপ ধরনের প্রাণী আছে তাদের ক্ষেত্রে অসম্পূর্ণভাবে 4 প্রকোষ্ঠ বিশিষ্ট আমরা এটাকে দেখতে পাই। এবং তারা ডিম পাড়ে, ডিমের খোলসটা শক্ত ধরনের হবে, ক্যালসিয়াম জাতীয় পদার্থ সেই খোলসের মধ্যে থাকবে। আচ্ছা, এরপরের যে ক্লাস আছে সেটা হচ্ছে এভিস, বা যেই ক্লাসের প্রাণীরা উঠতে পারে। এভিস, যারা হচ্ছে উঠতে পারছে। মেরুদণ্ডী প্রাণীদের মধ্যে একমাত্র এই ক্লাসের প্রাণীরাই হচ্ছে উঠতে পারে। পাখিরা কেন উঠতে পারে? পাখিরা উঠতে পারছে হচ্ছে তাদের যে হাড় আছে, সেই হাড়ের ভেতরের মধ্যেও তারা বায়ুথলি আছে, তাদের বডির ভেতরে বায়ুথলি আছে। তারা বায়ুথলির মধ্যে বাতাস পূর্ণ থাকার কারণে বডির ওজনটা কমে যাচ্ছে। তাছাড়া পাখির আর কি বৈশিষ্ট্য? পাখির মধ্যে আমরা বিভিন্ন রঙের পালক দেখতে পাই, এটা একটা বৈশিষ্ট্য। তারপর পাখির কি থাকে? একটা ঠোঁট থাকছে, এটাকে বলছি হচ্ছে আমরা চঞ্চু। অংশটা দিয়ে সে খোঁচাচ্ছে, খাবার ধরছে, খাবার মুখের ভেতরে নিয়ে নিচ্ছে, এগুলো হচ্ছে তাদের বৈশিষ্ট্য। এবং পাখির আর কি বৈশিষ্ট্য আছে? পাখির মধ্যে আছে হচ্ছে ডানা, পাখা, যেটা দিয়ে সে উঠতে পারে। আচ্ছা, এই গেল হচ্ছে পাখির মেইন বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, আমরা ব্যাঙের ক্ষেত্রে বলেছি সেটা হচ্ছে একটোথার্মিক, কিন্তু পাখি কিন্তু এন্ডোথার্মিক। এন্ডোথার্মিক কারা? যেমন আমরা, আমাদের বডি টেম্পারেচার সবসময় একটা নির্দিষ্ট লেভেলে থাকছে। আমরা যতই গরম হোক না কেন, আমাদের বডি টেম্পারেচার কিন্তু বাইরের টেম্পারেচারের সাথে মিল রেখে বাড়ছে না, বা শীতকালে বাইরের টেম্পারেচারের সাথে মিল রেখে কমে যাচ্ছে না। পাখির ক্ষেত্রেও সেম। পাখির ক্ষেত্রে তাদের যে পালকগুলো আছে তারা কিন্তু হেল্প করছে পাখির বডি টেম্পারেচারটাকে ধরে রাখতে, সবসময় একটা নির্দিষ্ট লেভেলে রেখে দিতে। আচ্ছা, এরপর একদম লাস্টে আছে হচ্ছে, লাস্ট যে ক্লাসটা সেটা হচ্ছে আমাদের ম্যামালিয়া, বা আমরা যেই ক্লাসের অন্তর্ভুক্ত। ম্যামালিয়া হচ্ছে আমরা যেই ক্লাসের অন্তর্ভুক্ত সেটা। এখন ম্যামালিয়ার মধ্যে বৈশিষ্ট্যগুলো কি কি?
যেমন আমাদের বডির মধ্যে কি আছে, গায়ের মধ্যে লোম আছে, ঘামের গ্রন্থি আছে, তারপরে তেল গ্রন্থি রয়েছে, তারপরে আর কি আছে, স্তন গ্রন্থি রয়েছে। ছোট বাচ্চারা হচ্ছে মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে, এই বৈশিষ্ট্য হচ্ছে ম্যামালিয়ার প্রধান বৈশিষ্ট্য। আর কি থাকে, আমাদের বডির মধ্যে ডায়াফ্রাম আছে। ডায়াফ্রামটা কি, যে আমাদের ফুসফুসটা যদি এটা হয়, আমাদের ফুসফুস যদি এটা হয়, ফুসফুসের নিচে এখানে একটা মধ্যচ্ছদা বলে বাংলায়, বা ডায়াফ্রাম। এই জিনিসটা কিন্তু ম্যামালিয়ার প্রাণীদের বৈশিষ্ট্য, তাদের গঠনের মধ্যেকার একটা স্পেশাল বৈশিষ্ট্য। এবং তাদের যে লোহিত রক্তকণিকা, তাদের মধ্যে নিউক্লিয়াস নেই, এটা অবতল ধরনের হচ্ছে। তারপরে হচ্ছে হৃৎপিণ্ড 4টা প্রকোষ্ঠ থাকছে, এবং বডি কি ধরনের হবে, এন্ডোথার্মিক ধরনের হবে, বডি টেম্পারেচারটা চেঞ্জ হবে না, যেটা আগেই বলে ফেলেছি। আবার আমাদের যে কান, আমরা যে শুনতে পাই, এই যে কানের বাইরের একটা বহিকর্ণ, মধ্যকর্ণ, যেটা এর আগের দিনের ক্লাসে বলেছিলাম, এই বৈশিষ্ট্যগুলো কিন্তু অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমরা এভাবে দেখতে পাই না। আচ্ছা, আর কি বৈশিষ্ট্য থাকতে পারে, একটা স্পেশাল ধরনের ম্যামালিয়ার ক্লাসের মধ্যে প্রাণী আছে যারা উঠতে পারে। সেটা কি, সেটা হচ্ছে বাদুড়। এটা এমসিকিউতে আসতে পারে যে বাদুড় এই প্রাণীটা উঠতে পারে। এই প্রাণীটা ম্যামালিয়া হওয়া সত্ত্বেও উঠছে। আমরা জানি যে শুধুমাত্র এভিসের যত প্রাণী আছে এভিস ক্লাসের মধ্যে, তারা হচ্ছে উঠতে পারে। তো এটা ছিল হচ্ছে সবগুলো ফাইলাম এবং ক্লাস নিয়ে আলোচনা। এখন আসি সবচেয়ে কমন যে প্রশ্নটা আসে, যে সব মেরুদণ্ডী প্রাণী কর্ডেট, কিন্তু সকল কর্ডেট মেরুদণ্ডী না, এই কথাটার মানে কি? নটোকর্ড যেটা, সেই নটোকর্ডটা যদি প্রতিস্থাপিত হয়ে যায় মেরুদণ্ড দিয়ে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। যেমন মানুষ, আমরা মেরুদণ্ডী প্রাণী, কিন্তু নটোকর্ড মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়নি কয়েকটা জায়গাতে। যেমন মনে করো, এর আগে যখন আমি বলছিলাম হচ্ছে ইউরোকর্ডাটার মধ্যে, ইউরোকর্ডাটা সাবফাইলাম নিয়ে, সেখানে কিন্তু মেরুদণ্ড আসছিল না। তার মানে হচ্ছে তারা শুধুমাত্র কর্ডাটা ধরনের, তাদেরকে আমরা মেরুদণ্ডী বলতে পারবো না। যখন আমাদের নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়, তখন কি হয়, মেরুদণ্ডটার যে কশেরুকাগুলো মাঝখানে একটা গোল ফাঁপা জায়গা তৈরি করে, খালি জায়গা তৈরি করে, ছিদ্র তৈরি করে, সেই ছিদ্র দিয়ে ওই যে ফাঁপা স্নায়ুরজ্জুটা ছিল, এই স্নায়ুরজ্জুটা কি করবে, তখন স্পাইনাল কর্ডে পরিণত হবে এবং সামনে হচ্ছে ব্রেইন তৈরি করবে। সো স্পাইনাল কর্ডটা মেরুদণ্ডের ভেতর দিয়ে তখন যাওয়া শুরু করে। এই বৈশিষ্ট্যটা শুধুমাত্র মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে আমরা বলতে পারবো, সকল কর্ডেট প্রাণীদের ক্ষেত্রে আমরা বলতে পারবো না। তার মানে কর্ডাটার মধ্যেও উন্নত যারা, তাদেরকে বলছি আমরা মেরুদণ্ডী, কিন্তু অনুন্নতদেরকে, যাদের নটোকর্ডটা চেঞ্জ হয়ে মেরুদণ্ডে পরিণত হয়নি, তাদেরকে আমরা শুধুমাত্র কর্ডেট ধরনের প্রাণী বলছি, মেরুদণ্ডী বলছি না। তো এটা হচ্ছিল একটা প্রশ্ন যেটা আমাদের সিকিউতে আসতে পারে, গতে অথবা ঘতেও আসতে পারে। তো এটা ছিল আজকের ক্লাস। পরবর্তীতে কি কি নিয়ে ক্লাস করা হবে, কি নিয়ে আলোচনা করা হবে, সেটা তোমাদের রুটিনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।